আমরা ফিরেছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আলোচনা শুরু করছে আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। ষোড়শ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে রাতারাতি রাজ্যে নির্বাচন দামামা বেজে উঠেছে। কেন এ কথা বলছি? 10:30 থেকে 11:45 শুরু হয়ে গেল জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন। গোটা দেশের নির্বাচনী নির্ঘণ্ট প্রচারিত হলো এবং পরিষ্কার ভাষায় জানানো হলো এই রাজ্যে 5 দফায় নির্বাচন হতে চলেছে। দুপুর 3:30-টের সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের 42টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন এবং 4:30-টের সময় বামফ্রন্টের তরফ থেকে 42টা আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষিত হলো। অর্থাৎ সকালে আপনি যখন অফিসের জন্য বেরিয়েছিলেন তখন এই রাজ্যের রাজনৈতিক ছবিটা যা ছিল, নির্বাচনী প্রস্তুতি যা ছিল, এখন বাড়ি ফিরে টিভির সামনে বসার সময়ের মধ্যে কিন্তু অনেকটা অদলবদল ঘটে গেছে। তার কারণ 17টা আসনে বিজেপি ইতিমধ্যেই এ রাজ্যে প্রার্থী তালিকা আগেই ঘোষণা করে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট ঘোষণা করলো, বাকি রইল কংগ্রেস। আর এই বদলে যাওয়া রাজনৈতিক ছবিটা ধরতে চেয়ে আমাদের আজকের প্রতিপক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আমার একদিকে আছেন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অন্যদিকে বিজেপি নেতা বিক্রম সরকার এবং মহিদুল ইসলাম অধ্যাপক, তিনিও আছেন। কিছুক্ষণের মধ্যে মোহাম্মদ সেলিম এবং রাজ্যের মন্ত্রী মদন মিত্র আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবে। কিন্তু তার আগে আমরা দেখে নেব যে এক ঝাঁক সেলিব্রিটি, বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষ না, তাদের বেশিরভাগ ফিল্ম জগৎ থেকে, অভিনয় জগৎ থেকে এবং তার ভেতরে ক্রীড়া জগতের মানুষও আছেন। তারা নতুনভাবে রাজনীতির আঙিনায় পা রাখলেন। রাজনীতির আঙিনায় নির্বাচনে ভোটে লড়ার আগের মুহূর্তে এই নতুনদের সম্পর্কে দ্রুত একবার দেখে নিই। তৃণমূলের প্রার্থী তালিকার শুরুতেই কিন্তু এই নতুনদের চমক, সেলিব্রিটির চমক। দেখুন, আমরা একটু সিঙ্গার ফিল্ম স্টারদের একটু প্রায়োরিটি নিশ্চয়ই দিচ্ছি। এখানে সব মানুষ একত্রিতভাবে দেশের জন্য তার প্রতিনিধি ঠিক করবে। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বুধবার তৃণমূল প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে মমতার বিভিন্ন সভায় দেখা গিয়েছে এমন অনেক তারকাই এবার তৃণমূলের টিকিট পেয়েছেন। মমতার প্রার্থী তালিকা জুড়ে চমক, গ্ল্যামার দুনিয়ার নানা মুখ। তৃণমূলের প্রার্থী এবার অভিনেতা দেব, দাঁড়াচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে। ঘাটাল দীপক অধিকারী ওরফে দেব, আমাদের ফিল্ম স্টার। মুনমুন সেনকে এবার প্রার্থী করেছে তৃণমূল। মুনমুন দাঁড়াচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে। বাঁকুড়া শ্রীমতী মুনমুন সেন, ফিল্ম স্টার। ফিল্ম তারকা দেবের পাশাপাশি এবার তৃণমূলের টিকিট পেলেন খেলার দুনিয়া তারকা ভাইচুং ভুটিয়া। দার্জিলিং কেন্দ্র থেকে দাঁড়াবেন প্রাক্তন এই ফুটবলার। দার্জিলিং এর ভাইচুং ভুটিয়া ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন। লোকসভা ভোটের লড়াইয়ে এবার নামছেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। তৃণমূল প্রার্থী হিসেবে সন্ধ্যা রায় দাঁড়াচ্ছেন মেদিনীপুর থেকে। মেদিনীপুর শ্রীমতী সন্ধ্যা রায়, ফিল্ম স্টার। সঙ্গীত জগতের দুই পরিচিত মুখ এবার তৃণমূলের টিকিট পেয়েছেন। মালদা উত্তর থেকে দাঁড়াচ্ছেন ভূমি সৌমিত্র রায়। মুর্শিদাবাদের বহরমপুর থেকে ইন্দ্রনীল সেন। বহরমপুরের সিঙ্গার ইন্দ্রনীল সেন। মালদা নর্থ সৌমিত্র রয়। আপনারা জানেন ও ভূমিটা তৈরি করেছিল নিজে, ভূমিতে গান গায় ভূমি ব্যান্ড। শিক্ষাবিদ তথা প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসুকে এবার প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুগত বসু দাঁড়াচ্ছেন যাদবপুর কেন্দ্র থেকে। যাদবপুর হারবার্ডের প্রফেসর ছিলেন, এখনো আছেন সুগত বোস, প্রফেসর সুগত বোস। নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষও এবার নতুন নাট্যমঞ্চে। তৃণমূলের প্রার্থী হিসেবে অর্পিতা লড়বেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে। বালুরঘাট নাট্যকর্মী শ্রীমতী অর্পিতা ঘোষ। 42 জনের মধ্যে 8 জন তারকা প্রার্থী, অর্থাৎ প্রায় 19%। তারকা প্রার্থীদের মধ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় ও তাপস পাল, যারা গতবারও জিতেছিলেন, তাদের ধরলে তৃণমূলের তালিকায় অরাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতির সংখ্যাটা 26%-এর সামান্য বেশি। এবিপি আনন্দ। মোহাম্মদ সেলিমের কাছে যাব। সেলিমদা, কি করবেন? একদিকে গোটা টলিউড নিঃসন্দেহে প্রচারে নেমে পড়বে দেব, মুনমুন সেন, সন্ধ্যা রায়দের জন্য। অন্যদিকে কিছুদিন আগে রাজ্যসভায় মিঠুন পৌঁছে গেছেন। বিশ্বজিৎ অন্য রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটেই সম্ভবত প্রার্থী হতে চলেছেন। অর্থাৎ একেবারে গ্ল্যামার খচিত একটা তালিকা। আপনারা কিভাবে কমব্যাট করবেন? দাঁড়াতে এই প্রতিযোগিতা তো আমরা নেই, তাহলে তো আমাদের একটা তার প্রতিযোগিতা, তার প্রোডাকশন কোম্পানি খুলতে হয় বা একটা পরিবেশনা দপ্তর খুলতে হয়। কিন্তু নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা এরা নির্বাচনে প্রথম তো নয়, অংশগ্রহণ আগেও করেছেন।
তো প্রত্যেকটা ক্ষেত্র থেকেই সমাজের মানুষ রাজনীতিতে চলে আসেন, এবং সেটা এখন রাজনীতিতে সবার অংশগ্রহণ না রাজনীতিতে সর্বগ্রাসী সেটা আলাদা প্রশ্ন, কিন্তু প্রতিযোগিতাটা এটা নিয়ে তো নয়। প্রতিযোগিতা হচ্ছে যে পার্লামেন্টে আপনারা স্বাগত জানাচ্ছেন এই যে তালিকার বৈচিত্র্য, এটাকে স্বাগত জানাচ্ছেন না। এটা তৃণমূল কংগ্রেসের দুর্গতিটা দেখছি, যে তারা তৃণমূলের নামে একটা দল তৈরি করলো, এই যে বিক্রমবাবুর মতো লোকরা তারা সাথে গিয়েছিলেন, মতো নেতারা তৈরি করলেন সংগ্রাম আন্দোলন সংগ্রাম করে। আর তৃণমূল নামের মধ্যে ছিল এটা যে ওম প্রকাশ মিশ্রের মতো নেতারা উপরতলার, তারা তলার যারা বেঞ্চে বসা আছে বা চায়ের দোকানে বসে তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, তারা সুযোগ পাচ্ছে না, সুতরাং তাদের উত্থান হবে। তো সেই তলার সেই কর্মীগুলো কোথায় গেল? যদি নায়ক নায়িকা হয়, আজকে টলিউড থেকে কম্পিটিশন হলিউড থেকে আনতে হয়, বলিউড থেকে গিয়ে হলিউড থেকে আনতে হবে, কিন্তু এটা তো শেষ নেই। তাহলে আমি খুঁজছি যে তৃণমূলটা কোথায় গেল, মাটি মানুষের মায়ের চেহারাগুলো কোথায় গেল, বা সেই মানুষগুলো কোথায় গেল, বা সেই তোমার গিয়ে যাদের কাদা মাখা পা, যাদের মিছিলে হাঁটা পরিশ্রান্ত চেহারা, যাদের হচ্ছে অনেক স্বপ্নে যাদেরকে হাঁটানো হয়েছিল যে নতুন একটা পরিবর্তনের ভোর আসবে। কারণ এই ধরনের মানুষ তো সে সরকার, এটা তো সরকারি দলের প্রার্থী তালিকা, এটা তো তৃণমূল কংগ্রেসের নয়। এবং সেখানে দাঁড়িয়ে সেই দলের যদি নীতি কর্মসূচি একরকম থাকে যে আমি একটা ধরো একটা বড় আমি একটা জলসা করব, তাহলে আমি সেরকম আমার এবার কতটা বাজেটের রেস্ট আছে সেরকম আমি আর্টিস্ট নিয়ে আসবো। বম্বে কখনো কখনো হতো মোহাম্মদ রফি, কলকাতা ব্যাকেটে লেখা থাকতো পাড়ার অনুষ্ঠান হবে, আর তাহলে রিয়েল মোহাম্মদ রফি হবে। সুতরাং আমি এদের কারোর প্রতি কোনো অমর্যাদা করছি না, কিন্তু আমার সাষ্টাঙ্গে প্রণাম করে স্বাগত জানাতে হবে, এটাও কথা ঠিক হয়নি। রাজনীতিতে পার্লামেন্টে আইন তৈরি করতে হবে আমাদের দেশের জন্য, যেখানে আমাদের খুবই অসুবিধা আছে। বিগত পার্লামেন্টে আমরা দেখেছি এরকম, এবং বিধানসভায় দেখছি যে অতিথি শিল্পী আচ্ছা অতিথি শিল্পী পার্লামেন্টে গিয়েছেন, নতুন তো নয়, তুমি জানো অতিথি শিল্পী আগেও গিয়েছেন এবং এখনো অতিথি শিল্পী বিধানসভায় গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা নিজে গিয়ে বলছেন আপনারা ওর দোষ ত্রুটি দেখছেন কেন, ওকে সমালোচনা করছেন কেন, আমি ওকে নিয়ে এসেছি অতিথি হিসেবে, কাজ তো আমি করবো। তাহলে একজনের চেহারায় যেহেতু ভোট আনে, এটা বলেছেন আজকে প্রার্থী তালিকায় যে পার্লামেন্টারি ডেমোক্রেসি না বদলে যদি আমেরিকার মতো রাষ্ট্রপতি ভোট হতো তাহলে একজনই প্রার্থী হতেন, বাকিরা ইলেকট্রাল কলেজ হতো। তাহলে এরা আসলে প্রার্থী নয়, এরা হচ্ছে বাড়তি যে ভোটটা দরকার তৃণমূলের, কারণ জোট বহির্ভূতভাবে এই প্রথম তারা লড়ছেন, তাদের জন্য ইনস্ট্রুমেন্ট সেই ভোটটাকে, সেই আবেগকে, সেই চমককে তৈরি করার। আমাদের কাছে এটা চমকাই তলায় চমকে দেওয়ার ব্যাপারটা নয়, এটা বোমকাই তলায় বোমকে দেওয়ার ব্যাপারটা নয়। প্রথম হচ্ছে যে মোহাম্মদ সেলিম এর আগে রাজ্যসভা সদস্য ছিলেন এবং দীর্ঘদিনের পার্টির নেতা। বিশেষ করে উনি এমন একটি দলের হয়েছে যে বামপন্থী দল একদিন আইপিটিএ তৈরি করেছিল। আমার খুব আমি প্রথমে ঢুকিয়ে একটু ঘাবড়ে গেলাম যে ওনার যে টার্গেটটা, যে এই যে যারা সংস্কৃতি জগতের লোক, এরা তো কেউ অপসংস্কৃতি জগতের লোক নয়, সন্ধ্যা রায় বা দেব বা ইন্দ্রনীল সেন, যেই হোক, প্রথমেই যারা আইপিটিএ করেছিলেন, যারা সলিল চৌধুরী গান গাইতেন, তারা কিভাবে এক ঝটকায় এই সংস্কৃতির জগতের লোকেদের বেকার লোক, ভাড়া করা লোক এবং ফাংশন জলসার জন্য নিয়ে আসা, জলসা জমাট করার লোক হিসেবে যেসব কথাগুলো আমি বলিনি সেগুলো শব্দগুলো দর্শকরা রিপিটে দেখে নেবেন, কিন্তু একটা কথা বলি আমি, আজকে সিপিএম দলের এমনই একটা দৈন্য দশা যে সিপিএম জেনে গেছে যে ওদের দলে যদি চেষ্টাও করে শিল্পীর জায়গায় কোনো কুশিল্পী, অপশিল্পী, তাহলেও তারা বলবে না আমরা যাব না, তার কারণ আমরা সিপিএম এর দলের হয়ে আর কেউ যাব না। সিপিএম এর দলের থেকে সংস্কৃতির ব্যাপারটা সরে গিয়েছে। এইখানে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই যে প্রবণতার কথা আপনি বললেন, সত্যি হয়তো যারা শাসক দলে নেই তাদের, সেটা আমি ডুবন্ত তরি বলি বা না বলি, সেখানে এই শিল্পীরা যাচ্ছেন না, তার মানে কি এটা যে শিল্পীরা সবসময় সাফল্যের কাছাকাছি থাকেন শাসক দলে? তৃণমূল কংগ্রেস সবথেকে বড় আপত্তি আছে বলেই, ভীষণ আপত্তি আছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এমন একজন দাঁড়িয়েছে ঘাটাল থেকে, দেব, যে বাচ্চা শিশু যদি রাত্রে ঘুমোয় অবশ্যই তার নাম শুনলে সে দৌড়ে চলে যায়। আমি তাহলে সে তো এখন শিখরে, তাহলে তাই আমি বলতে চাইছি, তাহলে সাফল্যের শিখরে যখন সে আছে তখন তো তার সরকারের সহযোগিতা নিয়ে আরেকটু উপরে ওঠার কোনো জায়গা নেই। কারণ দেব
আপাতত শিখরতম চূড়ায় পৌঁছে গেছে। দেব হচ্ছে মানে 42টার একটা আসন, চাঁদের পাহাড়ে হয়ে গেল 42টা। দুই, সেই বাঘিনী থেকে শুরু করলে সন্ধ্যা রায় কে এখনো মায়ের মেয়েরা, গায়ের মেয়েরা, বাংলার মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা কিন্তু সেই সন্ধ্যা রায়ের প্রদীপ জ্বালা, বাবা তারকনাথ চেহারাটাই মনে রাখে। যথার্থ বলেছেন, একটা প্রজন্ম, তিনি শিখরে নেই, দেব শিখরে। ঠিক আছে, মানে আমি বলছি দেব, কিন্তু কিন্তু 42টার কিন্তু একটা। সন্ধ্যা রায় সমস্ত যত সিনিয়র শিল্পী তাদের মধ্যে অন্যতম সবথেকে সম্মানীয় একজন ব্যক্তিত্ব। একই সঙ্গে কদিন আগে সুচিত্রা সেনকে আমরা হারিয়েছি। সেই সেন পরিবারের মেয়ে মুনমুন সেন এই প্রথম যে সেন পরিবার এটা থেকে সুচিত্রা সহানুভূতির হাওয়া। না, আমি একবারও তা বলিনি। না, জিজ্ঞেস করছি। আমি বলছি আপনি না। সুচিত্রা মান্না দিকেও তো আমরা হারিয়েছি। সুচিত্রা মান্নাদের সেন মেয়েটাকে নিয়ে আসা যেত। আনতে পারেন, যদি মান্নাদের মেয়ে আসতে চাইতেন নিশ্চয়ই আসতে পারতেন। কিন্তু এতে তৃণমূল কংগ্রেস কিন্তু অখুশি নয়। ওদের গাত্রদাহ হতে পারে, ওদের দলে কেন হচ্ছে কি হচ্ছে, আমরা উই আর নট বদার্ড। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বলছি, আজকে তৃণমূল কংগ্রেস যে তালিকা বার করেছে, আমার ধারণা পশ্চিমবঙ্গের রাজনৈতিক জীবন থেকে যবে শুরু হয়েছে শ্রেষ্ঠ তালিকা সিপিএম এর বিরুদ্ধে আজকে যে তালিকাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এই তালিকায় ছোঁবার কোনো জায়গা নেই, এই তালিকায় ছোঁবার কোনো জায়গা নেই। এইটা সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশিত তালিকা ছোঁয়ার জায়গা দলে থাকবে কি করে, সেটা তো অন্য কথা হয়ে গেল। না মদন দা, উইথ আ সিরিয়াস নোট, আমি তিনটে কথা বলছি। সেটা হচ্ছে এই যে অন্য ক্ষেত্রে কৃতি মানুষদের নিয়ে আসা, এর আপনি বলুন কোনটার সঙ্গে একমত। এক হচ্ছে দলীয় যা ভোট ব্যাংক, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, তার সঙ্গে এদের নিজস্ব জনপ্রিয়তা। আপনি এটা মানবেন যে দেবের যে জনপ্রিয়তা, ঘাটাল থেকে দেব দাঁড়িয়েছে, সেখানে সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি এটা হয় না। মানে একটা সার্বিক নিজস্ব ভোট ব্যাংক আছে, দলীয় ভোট ব্যাংক প্লাস সেই সেলেবের নিজস্ব ভোট ব্যাংক। তোমায় মানতে হবে, যখন শতাব্দী রায় রামপুরহাট থেকে দাঁড়িয়েছিল তখন কিন্তু তৃণমূল ভোট ব্যাংকটা টোটাল কিন্তু উইন উইন পজিশনে ছিল না। ঠিক বলেছেন। আমি 2014 কথা বলছি। আমি এখন যেটা বলছি যে আমরা ওদের উপর ডিপেন্ড করছি, ওরা আমাদের ডিপেন্ড করছে, এরকম কোন চিহ্ন না। ডিপেন্ড কেন, ব্যাপারটা হয়েছে, ব্যাপারটা পরিপূরক না, ব্যাপারটা এরকম ভাবে হয়েছে যে আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে আজকে আন্না হাজারে যে স্লোগান তুলেছেন স্বচ্ছতার, কে স্বচ্ছ? যারা জীবনে খুব সুপ্রতিষ্ঠিত দেখা যায় তাদের নতুন করে অস্বচ্ছ হওয়ার কোনো দরকার পড়ে না, বিশেষ করে যারা সংস্কৃতি মানে জগতে যারা রয়েছেন। আজকে আমরা যেটা চেয়েছি, যেমন ইন্দ্রনীল গান গায়, আপনি এটা বলছেন না যে দলের ভেতর থেকে দলীয় কর্মীদের প্রার্থী করলে অস্বচ্ছ হতো? আমি তা বলি, এটা খুব মারাত্মক। না আমি তা বলি, আমি শুনুন, আমার দলের কর্মী তো আমি, না না আমার দলের কর্মী তো আমি, আরে এতে ডাল বলবে না, মোহাম্মদ সেলিম সাহেব, এতে ডাল বলবে না। এটা আপনি যত বলবেন ভোট বাড়বে, আমার আপনি বললেই ভোট বাড়বে, যত বড় লোক হবে সে তত বলবেন তত ভোট বাড়বে। আপনি গ্যারান্টেড, আপনার মুখ দিয়ে একটা বচন বেরোনো মানে সঙ্গে সঙ্গে তৃণমূলের এর আগেও দেখেছেন, আমি আমাকে বলছি আরে কি মুশকিল বলছি, আমাকে আপনার গায়ে ফসকা লাগছে কেন? আপনি কি জয়েন করবেন? আপনি তো দিয়ে দিলাম, আপনি কদিন আগে বললে পারতেন, আর কদিন আগে বললে পারতেন, আমরা ভেবে দেখতাম একটা সিট দেওয়া যায় কিনা। আপনি যত বলবেন তত আমাদের বেশি, আপনার মতো তত বেশি চোর হবে, যত বেশি গরিব হবে তত বেশি তার মূল্যবোধ থাকবে। আপনি বললেন না, কে বললো গরিবের মূল্যবোধ নেই? আমরা বলেছি যে প্রতিষ্ঠিত মানুষগুলো তারা যদি, তাহলে রাজীব গান্ধী যখন বলেছিলেন প্রফেশনালদের নিয়ে আসুন, তার মানে কি রাজীব গান্ধী বলেছিলেন নন প্রফেশনালরা চোর? আমি সেটি তো বলছি না, আপনি বলছেন কেন বলবেন? তখন কংগ্রেসের কথা বললে তো আপনার গায়ে লেগে যাবে, সেটা নয়।
আমি বলতে চেয়েছি সংস্কৃতিতে যারা প্রতিষ্ঠিত তারা আসলে তারা নিজেরাই সক্ষম হবে অনেক বেশি মানুষকে সচিন এসছে, সবাই এসছে। রাজনীতি মানে কি, এটা কি আর হবে, রাজনীতির বাইরে নেই। যাই হোক, আমার বক্তব্য যে ধরো দেবের কাছে কেউ গেল, দেবকে কি তখন সেই কোথায় তৃণমূল কংগ্রেস কোথায় দল এইসব ভাবতে হবে না? দেব নিজেই তাকে একটা সাহায্য করতে পারবে, বা দেব নিজেই তাকে একটা প্রতিষ্ঠিত মানুষ হলে কি হয়, তারা যে যার এলাকায় নিজেরা একটা সংস্কৃতির একটা ঐতিহ্য একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়ে যায়। তারপরে কি এই ধরনের লোকেরা এলে দলের সংস্কৃতির কালচারটা বাড়ে এবং আমাদের মধ্যে নানা রকমের নানা ছন্দের একটা মিল খুঁজে পাওয়া যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, তৃণমূলের ছেলেরা খুব খুশি। আমি তো আজকে আমার পারমিশন পাইনি, তাই আজকে এখনই আমার মিছিল করতে দেওয়ার জন্য 20 জায়গা থেকে লোক ডাকছে, দাদা মিছিল শুরু করে দিয়েছি চলে আসুন। আবার ডাকছে মিছিল, চলো চলো ব্রিগেড চলো, এবার চলো চলো দিল্লি চলো। আচ্ছা, দেব নিয়ে এত কথা হচ্ছে, দেব ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন, দ্রুত একবার দেখে নেব দেবের প্রোফাইল। চাঁদের পাহাড় থেকে এবার ভোটের ময়দানে দেব। তৃণমূল প্রার্থী হিসেবে তিনি লড়বেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে। ঘাটাল দীপক অধিকারী ওরফে দেব, আমাদের ফিল্ম স্টার। রেলমন্ত্রী হওয়ার পর থেকে টালিগঞ্জের সঙ্গে সখ্যতা তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতার সঙ্গে একাধিকবার নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে দেবকে। 2011 সালে রাজ্য পালাবদলের পর তৃণমূলে 21শে জুলাইয়ের মঞ্চেও ছিলেন দেব। তৃণমূলের ব্রিগেডের মঞ্চেও দেখা গিয়েছে অভিনেতা দেবকে। এটাই বলবো যে যেরকম আমরা আছি দিদির সঙ্গে, প্লিজ আপনারাও থাকবেন দিদির সাথে। মমতার বিভিন্ন মঞ্চ থেকে রাজনীতির আঁচ এতদিন একাধিকবার পেয়েছেন। এবার পুরোপুরি উত্তাপ গ্রহণ করতে নেমে পড়লেন অভিনেতা দেব, এবার নেতা হওয়ার লড়াইয়ে। এবিপি আনন্দ। সেলিম, একটা পার্ট মদনদার নিশ্চয়ই আপনি মানবেন, সেটা হচ্ছে দেব কেরিয়ারের যে তুঙ্গ বিন্দুতে থাকা অবস্থায় রাজনীতিতে এসছে। আপনি যদি জাতীয় ক্ষেত্র ধরেন, জয়া ভাদুরী থেকে জয়াপ্রদা, শচীন, রেখা, ধর্মেন্দ্র, প্রত্যেকে কিন্তু কেরিয়ারে ফ্ল্যাগ এন্ডে এসছেন। এইটা কিন্তু একটা ব্যতিক্রম অন্তত দেবের ক্ষেত্রে। না, আমি এদের মধ্যে তুলনামূলক কোনো বিচার করছি না, কারণ আমি তো প্রার্থীদেরকে ঠিক করিনি। আর দ্বিতীয়ত কেরিয়ারের ফ্ল্যাগ এন্ট্রি আসুন সন্ধ্যা রায়, বা একেবারে প্রথমে আসুন, বা ব্রেকিং দেওয়া হোক, আমি আপনার কাছে আমার কাছে এটা তো আলোচনার বিষয় নয়। তুমি তো সকালে যখন শোবিজ যখন দুপুর আলোচনা সেটা করতে পারতে, তুমি মাঝখানে করছিলে, তুমি পলিটিক্যাল আলোচনা না করে তুমি তারকাদের নিয়ে ইন্টারভিউ নিচ্ছিলে। কিন্তু আমাদের কাছে এখানে আলোচনা হচ্ছে প্রার্থী তালিকাটা কিরকম হয়েছে, কারোর এই কোনো প্রার্থীর ব্যাপারে তারকা দাঁড়ালে ইমপ্যাক্ট হচ্ছে কিনা, কোনো প্রার্থীর ব্যাপারে এই তারকা খচিত প্রার্থী তালিকা দেখেও কারোর ব্যক্তিগতভাবে কে বয়স হয়ে গেছে, কে বয়স্ক নয়, কে সফল হয়েছে, কে সফল হয়নি, এই তুল্যমূল্য বিচার আমি যাচ্ছি না। এটা আমার কাছে, আমি বলেছি সবাইকেই মর্যাদা, সবার নিজের নিজের জায়গায় সবাই তার মর্যাদার স্থানে আছে, এটাই বললাম। কিন্তু যুক্তিতে যখন বলা হচ্ছিল তখন আমি বললাম যে একজন প্রতিষ্ঠিত মানুষ হলে, যে সফল হয়েছে, যে অনেক রোজগার করেছে, সে যদি আসে তাহলে তার আর কোনো খারাপ হওয়ার কোনো সুযোগ থাকে না। আর একজন সাধারণ মানুষ একটা নিম্নবিত্ত আসে, তার খারাপ হয়ে যাবে। আমি বলেছি সে নিজেই একটা প্রতিষ্ঠান হতে পারে, আমি সেটা বললাম, সে নিজেই একটা প্রতিষ্ঠান হতে পারে। ভালো, আর একটা হচ্ছে নিজে একটা প্রতিষ্ঠান। এটা হয় কেন? উনি যেহেতু আইপিটি এর কথা বললেন, তাহলে বামপন্থীরাই তো গোটা পৃথিবীতেই গান, অন্যান্য যে পারফরমেন্স আর্ট, সেগুলোকে সেই বামপন্থীদের আমরা সম্মান করি। শুনুন, রাজনীতির প্রচারের অংশ হিসেবে যে একটা উন্নত ধ্যান ধারণা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির হবে, আর সেটা মাধ্যম হিসেবে ব্যবহার হবে। কারণ দক্ষিণপন্থীরা সবসময় মনে করেছে আর্ট ফর আর্ট শেখ, শিল্পের জন্য। এই বামপন্থীদের সম্মান করি বলেই তো অর্পিতাকে দেওয়া হয়েছে, তত্ত্বের কথা সেনকে দেওয়া হয়েছে। শুনুন না, তারপরে হচ্ছে আপনি শুধু বামপন্থী মানে অর্পিতা চলেন আর চিট ফান্ডের সবাইকে দিতে পারবো না, তাহলে মুশকিল হবে। আপনি চিট ফান্ডের বাইরে কি পারেন না, আর অনেকে আছেন, সবাইকে দেবো কি করে? সারদা চিট ফান্ডের মাইনে করা শিল্পী, আমি বলতে পারবো না, আপনার কাছে খবর আছে হয়তো। আচ্ছা, সেটাই তো কেস দিয়েছে, মাইনে পাইনি তো কেস চলছে। আচ্ছা ফাইন, আমি ওম প্রকাশ দার কাছে আমি আমার কথা শেষ করিনি, কারণ উনি আইপিটি শরীর চৌধুরীর নাম বললেন মদন বাবু, সেটা আমাকে তো বলতে হবে। যে সেখানে আমি বলছি যে এই যে গণ আন্দোলনের একটা অংশ হিসেবে সাংস্কৃতিক আন্দোলন, তাহলে তৃণমূল এটা বলুক যে তাদের সাংস্কৃতিক একটা আন্দোলনের এরা ছিল অংশীদার।
তা তো না, আপনি বলেছেন টলিউড থেকে নিয়ে এসেছেন। না, এটা কথা বলিনি আমি টলিউড থেকে নিয়ে এসেছি বলি। আবার আমরা বলছি যে আমাদের বিভিন্ন বামপন্থী মিছিল মিটিং এরা গর্বিত ছিল। যে দেশের সাংস্কৃতিক আন্দোলনে এই ধরনের মানুষ যারা নিচে তলা থেকে লড়ে লড়ে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তাদের আমরা উপহার দিয়েছি। সে ক্যাফি আজমি হতে পারে, বলরাজ সাইনি হতে পারে, সেলিম চৌধুরী হতে পারে, হেমন্ত মুখার্জি হতে পারে। আবার অন্যদিকে কি হয়, একটা সাফল্যের শিখরে কেউ আছে, এটাকে বলে রিফ্লেক্টেড গ্লোরি, তাকে আমি নিয়ে এলাম। চাঁদের পাহাড়ে মানে হচ্ছে কি, চাঁদটা কি, চাঁদটা আসলে হচ্ছে যে সূর্য যখন নেই, সূর্যের আলোটা চাঁদে পড়বে এবং সেটা আমাদের কিছুটা জ্যোৎস্নাটা আমি পাবো। তাহলে তৃণমূলের যখন নিজস্ব আলো ছিল, চাঁদের পাহাড় থেকে যদি ভোটের পাহাড় হয় সেটা কেমন লাগবে? স্যাটেলাইট একটা তৈরি করে চাঁদের পাহাড়টা যদি ভোটের পাহাড়ে কনভার্ট হয়ে যাচ্ছে, আমি বলছি দেবের জনপ্রিয়তা চাঁদের পাহাড়টা যদি ভোটের পাহাড়ে কনভার্ট হয়। না, এতো আমি আবার বললাম ভোট ক্যাচার যদি যে হয়ে যায়। ধর্মেন্দ্রকে বিজেপি প্রার্থী করেছিল, জিতিয়েছিল এবং তারপরে ধর্মেন্দ্র নিখোঁজ এই পোস্টারটা তার কেন্দ্রে লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর ধর্মেন্দ্র বললেন আমার এটা কাজ নয়। তারপর অমিতাভ বচ্চনকে রাজীব গান্ধী, তখন উনি কংগ্রেসই করেন মদনবাবু, তখন তাকে প্রার্থী করেছিলেন, জিতেছিলেন এবং এইরকমই যে বলছেন কবরস্থানে গেলেন রাজীব গান্ধী, আমার মনে আছে এলাহাবাদে 8 লাখ টাকা চেক লিখে দিয়ে দিলেন, এই আমি দিয়ে দিলাম। এই যে প্রতিষ্ঠিত মানুষ, লোকে মনে হয় তো কথায় কথায় চেক লিস্ট করে দেবে, কিন্তু সেই অমিতাভ বচ্চন বললেন পার্লামেন্টে গিয়ে যে এটা আমার জায়গা নয়। আচ্ছা পরে বললেন। আচ্ছা, তার প্রত্যেকের কিছুদিন নিজস্ব ছিলেন জায়গা আছে এবং সবাই যে কদিন স্বাগত। ছিলেন কাজ করেছেন। রাজনীতিতে সংসদে যে সবাই কদিন ছিলেন স্বাগত, এলাহাবাদে কাজ কিন্তু করেছেন। সেটা কার সিনেমা কত চলেছে, কার যাত্রা কত চলেছে তার ভিত্তিতে নয়, সে মানুষকে কতটা প্রতিনিধিত্ব করতে পারবে, মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, দায়িত্ব, জ্বালা, যন্ত্রণাকে প্রতিফলিত করতে হবে তার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, সেটার ব্যাপার। ঠিক, ওম প্রকাশের কাছে যাবো। ওম প্রকাশ, প্রথম প্রশ্ন আপনার কাছে যে বামফ্রন্ট হয়ে গেল, তৃণমূল কংগ্রেস হয়ে গেল, বিজেপি আগেই 17টা, কংগ্রেসের তালিকা কোথায় পাবো? ইলেকশন কমিশন নির্ঘণ্ট ঘোষণা করে দিল, মানে এটা দেরিতে চলছেন না? মানে নির্বাচনের 2 মাস আগে অধীর চৌধুরী দায়িত্ব পেলেন, একটু আমি বলি নাকি যে নাকি বলবেন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস? আমি বলবো যে আমাদের প্রার্থী তালিকা সম্পর্কে প্রায় 1.5 বছর আগে থেকে এক্সারসাইজ চলছে, যেটা অনেকেই জানেন না হয়তো। এআইসিসি অবজারভাররা তারা মতামত ব্লক কংগ্রেস লেভেল থেকে আর কি অনেক আগেই নিয়ে গেছেন। আর কংগ্রেসের 4টা স্টেজে হয়, জেলা কংগ্রেস কমিটি, প্রদেশ ইলেকশন কমিটি, এআইসিসি স্ক্রিনিং কমিটি, এই 3টা স্টেজই হয়ে গেছে। এবং সেন্ট্রাল ইলেকশন কমিটির স্টেজটা বাকি আছে। আজকেই আমার কথা হলো শাকিল আহমেদের সঙ্গে, আমাদের সিএলপি লিডার মোহাম্মদ সোহরাবের সঙ্গে। তো আমি যা জেনেছি যে কিছুদিনের মধ্যে আমাদের তালিকাটাও তৈরি হয়ে যাবে। আর নির্বাচন তো এটা আজকেই ঘোষণা হয়েছে, 3-4-5 দিনের মধ্যে আশা করছি যে কংগ্রেসের তালিকা চূড়ান্ত হয়ে যাবে। আর অবশ্যই বিজেপি তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, 17 জন প্রার্থী ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট তারা আজকে 42টা করেই প্রার্থীপদ ঘোষণা করেছেন। এখন খুব ভালো কথা, আমাদের চতুর্মুখী লড়াই হচ্ছে। তবে আমি বলবো চতুর্মুখী কেন, অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, এসইউসিআই আছে, এমনকি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আছে, অনেক রাজনৈতিক দল তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক একটা কনস্টিটুয়েন্সিতে এরকম না যে এই 4টা রাজনৈতিক দলের মধ্যেই প্রতিযোগিতা হবে, অনেকে হয়তো পিছিয়ে যাবেন, অনেকে হয়তো যারা এই 4টা দলের মধ্যে পড়ছেন না তারা সামনে আসবেন। আমরা তো কংগ্রেস দলের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলকে সম্মান করি, আমরা এই ব্যবস্থা সৃষ্টি করেছি যাতে স্টেজ বাই স্টেজ এগোচ্ছে। কিন্তু এই মুহূর্তে সেন্টার স্টেজের দখল যারা বামপন্থী, তৃণমূল, বিজেপি নিয়েছে, যাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, কি বলবেন? সেটা তো বলা যাবে না। আমি তো বলেছি যে কে কত কম পাবে না কে কত বেশি পাবে, সেটা এখন প্রশ্নটা হচ্ছে যে এক্সারসাইজ চলছে। এখন তৃণমূল তো যদি এইভাবে দেখেন তো পিছিয়ে গেছে, কারণ কি বিজেপি এগিয়ে গেছে। আমি যদি বলি যে লেফট ফ্রন্ট পিছিয়ে গেছে, কারণ কি তৃণমূল কংগ্রেস 1 ঘন্টা আগে তারা ঘোষণা করেছেন। ইস্যুটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল আজকে ঘোষণা করেছে, কোনো রাজনৈতিক দল গতকালকে ঘোষণা করেছে, আমার রাজনৈতিক দল আগামী 2-3 দিন কংগ্রেস কবে করবে এটা কংগ্রেসের ব্যাপার। আপনাদের লিস্টে সেলিব্রিটি থাকছে না, সেলিব্রিটি কি, আমরা সবাই সেলিব্রিটি। যারা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত, সভাপতি থেকে শুরু করে জাতীয় কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত, তারা সবাই মানুষকে প্রতিনিধিত্ব করবেন। অন্তত 12 লক্ষ থেকে শুরু করে 16 লক্ষ 17 লক্ষ ভোটারকে প্রতিনিধিত্ব করবেন জাতীয় রাজনৈতিক দল আমাদের। আর এটা তো ঠিক যে আজকে তৃণমূল কংগ্রেস যে লিস্টটা বের করেছে, এটা অবশ্যই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন কাকে তারা মনে করেছেন যে প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দেবেন তাদের দলের হয়ে থেকে। তো আপনারাই দেখালেন তো প্রায় 26% মানুষ তারা এন্টারটেনমেন্টের জগৎ থেকে রয়েছেন, সেটাও গুরুত্বপূর্ণ। মনোরঞ্জন অবশ্যই গুরুত্বপূর্ণ।
আমি কাউকে অশ্রদ্ধা করছি না, কিন্তু পাশাপাশি আমি একটা কথা বলবো যে তৃণমূল কংগ্রেসে একটা আবেগের পরিপ্রেক্ষে সৃষ্টি হয়েছিল কংগ্রেসকে ভেঙে। তো সেখানে আমি দেখি যে তৃণমূল স্তর থেকে যারা কংগ্রেস কর্মী তাদের গুরুত্ব কোনোদিনই ছিল না, এবং এই পরিপ্রেক্ষে আর কি আমার সঙ্গে আর কি অন্তত সবসময় একটা বিরোধের জায়গাটা ছিল। এবং আজকে বারবার করে আমরা দেখছি যে যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত না, কংগ্রেসের ভাবধারার সঙ্গে যুক্ত না, তাদেরকে আজকে আরও বেশি থেকে বেশি স্থান দেওয়া হচ্ছে। আজকে তৃণমূল স্তরের যারা কংগ্রেসের কর্মী, যারা আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন, তাদের মান সম্মান ইজ্জত আজকে অনেক অনেক গুণ বেশি। অথচ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অভিভাবকত্বহীনতায় ভুগছেন। কেন কি একটা রাজনৈতিক দল কাইন্ডলি তখন এই কথা মনে হতো না। না, আমার তো কি মনে হতো সেটা আমি তোমাকে আলাদা করেই না হয় বলে দেবো, আর এখন তো আমাকে আমার বলার সময় বলতে দাও। আজকে তৃণমূল কংগ্রেসের যে তাদের তুমি তোমারটা বলো, তৃণমূলের তুমি আমারটা, আমি তোমারটা বলবো না, তুমি আমারটা বলবে, তুমি তোমার সময় বলো, আমি আমার সময় বলবো, ঠিক আছে না? তৃণমূলের কর্মী আমার পার্টির নাম তো ব্যবহার করছো বারবার করে, তো কংগ্রেস কংগ্রেস নাম ব্যবহার করছো, গ্রাম অঞ্চলে গিয়ে প্রচার করছো, এটা হয়ে গেছে। সিপিএম এর পদাঙ্ক অনুসরণ করছো, সেটা করো। এখন তো অনেক জায়গায় কংগ্রেস গিয়ে তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করে ঢুকছে। তোমাদের পার্টি ওই ফেডারেল ফ্রন্ট কি হয়েছে, আমি কেন বচসা জড়িয়ে পড়ছো? আমি তোমাকে যেটা বলছি, আজকে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তাদের কোনো রাজনৈতিক দর্শনের জায়গাটা তারা আর কি একটা অভিভাবকত্বহীনতায় ভুগছে। প্রতিষ্ঠানে হয়ে গেছে। অনেক ব্যবসায়ীরা আমাকে বলেছেন যে দাদা এটা বলবেন না, কেন কি তৃণমূল কংগ্রেস লেনদেনের কারবার, ব্যবসা বাণিজ্য সেটা ঠিক, কিন্তু অবৈধ ব্যবসা, অবৈধ বাণিজ্য, অবৈধ কথা, ইল্লিগাল কথা বলছে, এমন কথা বলছে যেগুলো শুধু শোনা নয়, যেগুলো প্রতিবাদ করতে গেলে প্রতিবাদ করো, আমি তো বারণ করি তোমাকে প্রতিবাদ করতে। তৃণমূল কংগ্রেস অভিভাবকহীন, হ্যাঁ আমায় কি বললো, আমাদের কজনকে নেড়া দেখেছেন? আপনি তো নেড়া মশাই। না না, আমাকে কজনকে নেড়া দেখেছেন? এমন জায়গায় আপনি নাচেন না, তোমার তো নেই, তোমার তো নেই, সেটা তোমার তো ছিল না। তুমি তৃণমূল কংগ্রেস অভিভাবক বলছি তো, আমি বলছি ন্যাশনাল, আপনার ন্যাশনাল গান্ধী ঘরে ঢুকে যায়, তোমার আইডিওলজি তৃণমূলের অভিভাবক, তোমার মতাদর্শ কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে আপনার ন্যাশনাল গান্ধী ঘরে ঢুকে যায়। তোমার ফিলোসফি কি? বলবেন না, 42টা চলে যাবে, এবার চুপ করুন, এবার চুপ করে থাকুন। আমি চুপ করে থাকবো, আপনি তৃণমূল নিয়ে বলবেন না। অবশ্যই বলবো, নিয়ে বলবো না। আপনাকে বলেনি কে তৃণমূলের গিয়ে আপনাকে বলেছে তার বাবার মুখে আগুন দেওয়ার জন্য? তোমার দলের কোনো মতাদর্শ নেই, কোনো গঠনতন্ত্র নেই। কোন ছেলে বাবার মাটি দিতে গেছেন? তৃণমূলের কোন ছেলের বাবার মাটি দিতে গেছেন? এই সমস্ত কথা আলোচনা করব। আমি বলছি তো রাজনৈতিকভাবে মতাদর্শ কথা মানে বোঝো না, বাংলা বুঝবে না ইংরেজি বাংলা কি বুঝবে নাকি? তুমি আমার মাথায় টাক আছে এই কথা বলছো, তুমি নাড়া বলছো, তুমি নিশ্চয় বলবো না। তাহলে তোমার কি বলছে? কিছুই নেই। তৃণমূল মাথা তো নাড়া করার জন্য তুমি যাওনি কেন? তুমি যাওনি কেন? তোমার রাজনৈতিক দলের কর্মীরা কান্নাকাটি করছে, বলছে হোয়াট ইজ আইডিওলজি, অভিভাবকত্বহীনতায় ভুগছে, কিছু নেই। কি খবর বলো? আরে তোমার তো আমার চুল উঠে গেছে, তোমার তো চুলের নিচে যেটা ঘিলু থাকে সেটাই নেই, তাহলে আর কি বলবো তোমাকে? আপনার কাছে সুমন, আমি মেন পয়েন্টটা বলে দিই। আমার বক্তব্যটা হচ্ছে রাজনৈতিক দর্শন থাকবে একটা রাজনৈতিক দলের। একটা রাজনৈতিক দল ব্যবসা বাণিজ্য লেন দেনের মধ্যে যদি আবদ্ধ থাকে, তাহলে ভারতবর্ষ কেন তুমি 500টা পেয়ে যাও না, তুমি 500টা আসন পেয়ে যাও, কিন্তু তোমার আইডিওলজি নেই, তোমার কোনো ডাইরেকশন নেই, ভাবনা নেই। ভালো করেছে। শোনো, আমরা চিন্তার রাজনীতি করি, তুমি চিৎকারের রাজনীতি করো, করবে যেটুকু আছে তার নিচে যেটা থাকে সেটা থাকলেই হবে তোমার। না, অনেক কিছু আগে আছে। প্রথম আপনার কাছে প্রশ্ন যে বিজেপি তো আমার দলে ছিল, আমি 17টা আসনের ভেতরে আপনারা পিসি সরকারকে দিয়েছেন, বাপি লাহিড়িকে দেবেন শোনা যাচ্ছে, পরবর্তী পর্যায়ে বাপি লাহিড়ি এরা হ্যাঁ ঠিক হয়নি। তো এই যে সেলিব্রিটি অন্য ক্ষেত্রে কৃতি মানুষদের রাজনীতিতে পা রাখা,
নতুন হিসেবে। এইটা কিভাবে দেখছেন? আপনার দল যেভাবে ব্যবহার করছে আপনার পরবর্তী লিস্টে সেই পার্সেন্টেজটা বাড়বে কিনা? আমি 26 ছবে কিনা সে প্রশ্ন করছি না, কিন্তু সংখ্যাটা বাড়বে কিনা, যে অন্য ক্ষেত্রে যারা পরিচিত মুখ, যারা কৃতিমুখ, যেমন ওম প্রকাশ দার দল, আমি কালকেই এবিপি আনন্দ চ্যানেলেই আমরা ব্রেক করেছি যে সমীর রাইচের কথা হয়েছে রাহুল গান্ধীর যে মিটিংয়ে, এরম নয় যে কংগ্রেসও অন্য ক্ষেত্রে কৃতিদের কথা ভাবছে না, সমীর রাইচের মতো শিল্পীর কথা হয়েছে। বামফ্রন্ট জ্যোতির্ময় শিকদার একসময় প্রার্থী হয়েছিলেন, জিতেও ছিলেন। আমি বিক্রম দা আপনার কাছে আসবো যে এরপর দ্বিতীয় পর্যায়ে কি আপনাদের তরফ থেকে কোনো থাকবে যে এই অন্য ক্ষেত্রে কৃতিদের সংখ্যা বাড়বে? এই কথাটা আগে থেকে বলার অধিকার আমাকে দেওয়া হয়নি পার্টি থেকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি বেসিক একটা ফান্ডামেন্টালি যাচ্ছি, যারা বিভিন্ন স্তর থেকে এসেছেন বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তার মধ্যে সিনেমা, থিয়েটার এগুলো পড়ে, না পড়ার তো কোনো কারণ নেই। এগুলো এতে থাকাতে আপত্তি করে এতক্ষণ চেঁচামেচি করে যে আলোচনা হলো, আমি কিছুই বুঝতে পারলাম না। আই এম টোটাল একটা লস। যদি অন্য জায়গা থেকে আসে, যদি কোনো একটা পার্টি নিজস্ব এতে ইন দ্য বেস্ট অফ উইজডম ঠিক করে থাকেন যে এদের করলে ভোটে তো গেম অফ নাম্বার, এবং তারা ভোটে জিততে হবে, যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই ইলেক্টেড হবে। দেখাবো যে এখনো পর্যন্ত যারা প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, বামেরা এবং বিজেপি, তার ভেতর গুরুত্বপূর্ণ কেন্দ্র, হেভিওয়েট কেন্দ্রগুলো ঠিক কি কি? তৃণমূল ও বামেরা তাদের লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। বিজেপিও রাজ্যের 17টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যদিও কংগ্রেস এখনো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে রাজ্যের একাধিক আসনে হেভিওয়েটদের মধ্যে লড়াই হবে। দমদমে ত্রিমুখী লড়াই। তৃণমূলের বর্তমান সাংসদ সৌগত রায়ের সঙ্গে লড়াই হবে প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর এবং বিজেপির তপন শিকদারের। কলকাতা উত্তরেও জমজমাট লড়াই। তৃণমূলের বর্তমান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই সিপিএম এর রূপা বাগচি এবং বিজেপির রাহুল সিংহের। এই লড়াই আরো জমজমাট হওয়ার সম্ভাবনা, কারণ কলকাতা উত্তর কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সোমেন মিত্র। কলকাতা দক্ষিণেও তারকাদের লড়াই। তৃণমূলের বর্তমান সাংসদ সুব্রত বক্সির সঙ্গে ভোটের লড়াইয়ে বিজেপির তথাগত রায়, সিপিএম এর নন্দিনী মুখোপাধ্যায়। হেভিওয়েট লড়াই যাদবপুরেও। তৃণমূলের প্রার্থী সুগত বসুর সঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর। হাওড়াতেও লড়াই জমজমাট। উপনির্বাচনে জয়ী তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কড়া টক্কর দিতে আসরে সিপিএম এর স্মৃতি ভট্টাচার্য, বিজেপির জর্জ বেকার। ঘাটাল থেকে তৃণমূলের তারকা প্রার্থী দেব, তার সঙ্গে লড়াইয়ে বাম প্রার্থী সন্তোষ রানা। হেভিওয়েট লড়াই বাঁকুড়াতেও। তৃণমূলের মুনমুন সেনের সঙ্গে লড়াই সিপিএম এর বর্ষিয়ান সাংসদ বাসুদেব আচার্য। মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী সন্ধ্যা রায়, তার সঙ্গে লড়াই বর্ষিয়ান সিপিআই সাংসদ প্রবোধ পান্ডার। আসানসোলে তৃণমূল প্রার্থী দোলা সেনের সঙ্গে লড়াই সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ তাপস পালের সঙ্গে লড়াইয়ে বিজেপির সত্যব্রত মুখোপাধ্যায়, সিপিএম এর শান্তনু ঝা। ব্যারাকপুরে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর সঙ্গে ভোট যুদ্ধে সিপিএম এর কেন্দ্র কমিটির সদস্য সুভাষিনী আলী। বারাসতেও 3 হেভিওয়েটের লড়াই। তৃণমূলের কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে ভোট যুদ্ধে বিজেপি প্রার্থী পিসি সরকার এবং বাম প্রার্থী প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেন। উলুবেড়িয়াতেও লড়াই জমজমাট। তৃণমূল সাংসদ সুলতান আহমেদের প্রতিদ্বন্দ্বী সিপিএম এর সাবির উদ্দিন মোল্লা এবং বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস আর কে মোহন্তি। রায়গঞ্জে সিপিএম এর হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম, তার সঙ্গে লড়াইয়ে তৃণমূল প্রার্থী সত্যরঞ্জন দাসমন্ত্রী, তিনি প্রিয় রঞ্জন দাসমন্ত্রীর ভাই। দার্জিলিংয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বাইচুং ভুটিয়ার সঙ্গে ভোটের লড়াইয়ে সিপিএম এর সমন পাঠক। বনগাঁয় তৃণমূল প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর, তিনি মতুয়া সম্প্রদায়ের প্রধান বড়মার বড় ছেলে, তার বিরুদ্ধে সিপিএম এর প্রার্থী প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। কাঁথিতে তৃণমূলের বর্তমান সাংসদ শিশির অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম এর তাপস সিনহা, তিনি ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বোলপুর কেন্দ্রে সিপিএম এর বর্তমান সাংসদ রামচন্দ্র ডোমের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী অনুপম হাজরা। বীরভূমে তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে সিপিএম প্রার্থী কামরে ইলাহি। ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম এর আবুল হাসনাত। এছাড়াও বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে গায়ক ইন্দ্রনীল সেনকে। এই কেন্দ্রেও জমজমাট লড়াইয়ের সম্ভাবনা, কারণ এই আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বর্তমান সাংসদ অধীর চৌধুরী। এবিপি আনন্দ। বিক্রম দা, উইথ আ সিরিয়াস নোট, এই যে সেলিব্রিটি প্রার্থী করা, এতে একজন রাজনৈতিক প্রার্থী, রাজনৈতিক নেতা বা কর্মী যিনি উল্টো দিকে দাঁড়াচ্ছেন, যার ওপর ততটা সংবাদ মাধ্যমের আলো নেই, ততটা পরিচিত মুখ, হয়তো তার এলাকার বাইরে নন, তার উপর কতটা চাপ? আপনারা তো জর্জ বেকার কিংবা পিসি সরকারকে প্রার্থী করেছেন, সেটা সুবিধে কতটা? দেখুন, পার্টি তার নিজস্ব ক্যালকুলেশনে প্রার্থী দেবে, সুতরাং সেই প্রার্থী কে হবে? সেলিব্রিটি হবে কি নন সেলিব্রিটি হবে, কি সিনেমা জগতের লোক হবে, কি সিভিল সার্ভিসের এক্স সিভিল সার্ভেন্ট হবে? তো তার মধ্যে একজন দেখেছি সবে রিজাইন করে এসছে, হতে পারে। আমি আপনাকে মনে করে দিই, 1998 সালে যখন আমাকে ফিল করা হয়েছিল তৃণমূল থেকে, তৃণমূল তো এখন 1 মাস বয়স, তখন আমি কি ছিলাম?
আই ওয়াজ নট এ সেলিব্রিটি। তাদেরকে একটা হেভি ওয়েট ছিল, তা সত্ত্বেও মানুষ জিতিয়েছিল। একটা কথা যেটা আমি মনে করি আমি সেলিব্রিটি ছিলাম, আই ওয়াজ জাস্ট এ ওয়ার্কার। আপনি বলতে পারেন, কিন্তু মানুষের পারসেপশনটা ছিল আপনার সম্পর্কে ঠিক, কিন্তু আমি বলছি সেটা আমরা সেলিব্রিটি আমি ওই ক্যাটাগরিতে আলাদা করতে চাই। আপত্তিটা কোথায়? আপত্তিটা ভালো কোন পার্টিরই তার নিজস্ব ধারণায় একজন করবে এবং তাকে জিততে হবে, সে জেতার জন্য যা কিছু করা দরকার সে করবে। কোন পার্টিরই তার নিজস্ব ধারণায় একজন করবে এবং তাকে জিততে হবে, সে জেতার জন্য যা কিছু করা দরকার সে করবে। সুতরাং এর মধ্যে আমি তো কোনো দোষ দেখতে পাচ্ছি না। যা কিছু করতে পারে, আমি অসঙ্গত কিছু করতে পারি না, অন্যায় কিছু করতে পারি, যা কিছু করার মধ্যে ন্যায়সঙ্গত ভাবে করা, এবং যারা প্রার্থী হয়েছে তার এলিজিবিলিটি আছে কিনা, সে তো এলিজিবল। আমি এখানে বিক্রমদা দ্বিতীয় প্রশ্নটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা এবং সেই ব্যাপারটা পার্টি তারা ঠিক, প্রতিটি পার্টি ঠিক করবে তারা কাকে ক্যান্ডিডেট করবে। এই নিয়ে অন্য পার্টির কি বলার আছে? প্রার্থী নিয়ে বলার নেই, আমি প্রার্থী নিয়ে বলছি। এবং জেতার জন্য যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মতাদর্শ এবং তাদের এদের মধ্যেই রাজনৈতিক অবস্থা, এদের মধ্যেই সেটা রয়েছে। যদি একটা জায়গায় এক্স না দিয়ে ওয়াই কে দেওয়া হয়, যদি ওয়াই কে দেওয়ার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পায়, ইফ দ্যাট মিন্স ইভেন 1% অফ দ্য ভোট, সেটা আলাদা ব্যাপার, সেটা ইলেকট্রাল পলিটিক্সের ব্যাপার। আমরা তো এখানে ইলেকট্রাল পলিটিক্সটাই শুধু ডিসকাস করছি না, ওটা তো কোনো টপিক না। আমি বললাম আলাদা করে যে আজকে মতাদর্শের রাজনৈতিক অবস্থানটা কোথায়, মতাদর্শটাকে তাকে তুলে রাখুন, তারপরে কথা হবে। সেটা আপনি তুলে রাখতে পারেন, আমি তাহলে আছে এই ব্যাপারে আপনারাই পথ দেখিয়ে এবং তৃণমূলে একমত যে মতাদর্শ পালন করে কংগ্রেস আছে, সিপিএম দেখিয়েছে, সুতরাং ওসব বলে না। আমি মতাদর্শে বিশ্বাস করি এবং রাজনীতিতে দায়িত্বের ব্যাপার, হ্যাঁ বি হ্যাপি, কিন্তু কথা হচ্ছে যে আপনার মতাদর্শ নিয়ে আপনার চয়েস, যদি মতাদর্শ নিয়ে আপনি জিরো পান, সেটা ভালো হবে সেই পার্টির পক্ষে না? মতাদর্শ কোন রকম একটা কম্প্রোমাইজ হলো এবং তারপর আপত্তিটা আমি কংগ্রেসের লাইনে রয়েছি, কংগ্রেসের লাইনে কথা কনভার্স তাতে কোনো ইস্যু। সেখানে বিজেপি, কংগ্রেস আর সিপিএম একটা মোশনের পক্ষে ছিল, কিছুক্ষণ সেম মোশনের পক্ষে বলে হঠাৎ একে অপরকে গালাগাল করতে আরম্ভ করলো, তখন চেঁচাচ্ছে অ্যাঙ্কার, আরে সবাই তো একটা মোশনের পক্ষে। আমার মনে হয় আমি বিশ্বাস করুন প্রতিপক্ষে যখন আলাদাভাবে এইভাবে বসার ব্যবস্থা করেছি, আমি বুঝতে পারিনি যে এই দুটো পক্ষের কোনোভাবে হবে, যেটা ভালো হয়েছে। শুধু প্রাক্তন সহকর্মী একই দলে ছিলেন, আমি তো দাদা বলি অন্য দলে আছে, অন্য দলে আছে, কিন্তু মতাদর্শের দিক থেকে কাছাকাছি আছে, এটা বললেন তো? এটা বুঝতে পেরে গেছেন, দিক দিয়ে বলছেন, এটা বুঝে গেছেন। ভেরি গুড, ভেরি গুড। তোমাদের দুটো লাড্ডুর গল্প যেটা নরেন্দ্র মোদি করে গেছেন, ওই একটা লাড্ডু নরেন্দ্র মোদির গল্পগুলো নরেন্দ্র মোদির গল্প এখন রবীন্দ্রনাথের মতো মুখস্থ লাড্ডুর কথা বলে গেছে। নরেন্দ্র মোদির গল্প সে লাড্ডু, সে রবীন্দ্রনাথের মহাত্মা গান্ধীর মতো। আমি নরেন্দ্র মোদির বক্তৃতা শুনলাম তো, ওখানে উনি একটা লাড্ডু, বিজেপি একটা লাড্ডু। আমি ওম প্রকাশকে একটা জিনিস জিজ্ঞেস করব, মতাদর্শের কথা হচ্ছে সচিন টেন্ডুলকারকে যখন কংগ্রেস সংসদে পাঠায়, রেখাকে পাঠায়, তখন সেটা কোন মতাদর্শ? মানে আমি বলছি যে সেলিব্রিটি ভ্যালু যেটা কংগ্রেসের মতাদর্শ, সেটা কি কংগ্রেস করেনি বা করছে না? সেটা ইস্যু নয়। আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস তারা স্থির করতে পারে কাকে তারা প্রার্থী করবে। আমি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে দুটো তিনটে প্রশ্ন রেখেছি যে তৃণমূল কংগ্রেসের সাথে যারা যুক্ত আছেন, যে আবেগকে নিয়ে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে এগুলো আমরা আলোচনা করে সম্মেলন করেই ঠিক করেছি। সেখানে আর কি আমার মনে হয়েছে অনেকের সঙ্গে কথা বলে যে তারা মনে করছেন যে তারা দার্শনিক দিক দিয়ে আজকে একটা অভিভাবকত্বহীনতায় ভুগছে। তার কারণটা হচ্ছে যে পলিটিক্যাল ডাইরেকশন। আজকে আপনি যদি মমতা দির প্রেস কনফারেন্স, উইথ অল ডিউ রেসপেক্ট টু হার, যদি ভালো করে শোনেন, আমি শুনলাম, আমি তো শোনার চেষ্টা করি, আমি বললাম তো আমি চিন্তার রাজনীতি করি। উনি বললেন ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক রিফর্মস বললেন,
কথাটা ব্যবহার করেছেন। ইকোনমিক রিফর্মস আজকে গত 2-2.5 বছর ধরে বড় বড় মাইলস্টোন ইকোনমিক রিফর্মসের প্রত্যেকটার কিছুই কিন্তু উনি বিরোধিতা করেছেন। তো তাহলে আজকে ইকোনমিক রিফর্মসকে পলিটিক্যাল ডাইরেকশন হিসাবে কি করে দেখবে? আচ্ছা, উন্নয়ন নিয়ে সরকারের রুটিন কাজগুলিকে যদি উন্নয়ন বলা হয়, কোথাও কিছু স্কলারশিপ দেওয়া, কোন ছানা দেওয়া, স্কলারশিপ দেওয়া, তার মধ্য দিয়ে আজকের কথাই বলছি, আমি প্রেস কনফারেন্সের কথাই বলছি যে উনি বলছেন যে তৃণমূল কংগ্রেস ইজ ফর ইকোনমিক রিফর্ম। আমরা শুধু ইকোনমিক সেটা আপনি পক্ষে, কিন্তু আমি তো বললাম যে আজকে বড় বড় যত ডাইরেকশন হয়েছে আমরা প্রথম বলেছি যে 4 লাখ লাগবে না আমাদের কাইন্ডলি, তারপরে দেখিনি তো কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থান সেটাকে ব্যাখ্যা করা যাচ্ছে 70 লাখ কত হয় দেখিনি, সিপিএম এর কাছাকাছি চলে এসেছে, পলিটিক্যাল অবস্থানটা কত মিলিয়নে 70 লাখ হয় জানি না। প্রফেসর ওম প্রকাশ মিশ্র কতগুলো কথা বলেন, মমতা ব্যানার্জি আজকে যেগুলো বলেছে তার মধ্যে একটা কথা কিন্তু বললেন না, সেটা ওনার বললে ভালো হতো। সেটা যেটা আমিও শুনেছি, মন দিয়ে শুনেছি, নীতি বা দুর্নীতির কথা বলে নয়, কিন্তু কথা হচ্ছে যে কান দিয়ে শুনেছি, এবং তাতে বলছেন যে একটা গভর্নমেন্ট, স্টেবল গভর্নমেন্ট এট দি সেন্টার দরকার, এই কথাটাও বলেছেন উনি। উনি তার জন্য অদ্ভুত ব্যাপার তো, আপনাদের বাইরে কংগ্রেসের গভর্নমেন্ট ফুল টার্ম করেছে, স্টেবল গভর্নমেন্ট আমরাই দিতে পারি। আচ্ছা, মহিদুল ইসলামের কাছে যাবো, আবার আমি ওই প্রসঙ্গে আসবো যে যেটা যুক্তিটা আসলে কি, রাজনৈতিক দল যখন কৃতীদের আনে তখন হিসেবটা কি থাকে? কোথাও তো একটা রাজনৈতিক হিসেব আছে। 42টা কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রে নিশ্চয়ই এখানে সবাই স্বীকার করবেন যে রাজনৈতিক দল এত কিছুর পরে এত যোগ্য প্রার্থীর মধ্যে যখন একজনকে চয়েস করছে, তার পেছনে নিঃসন্দেহে অনেক রাজনীতির অঙ্ক থাকবে, অনেক মানুষের ভোটারদের ইমোশনাল অঙ্ক থাকবে, এটা খুব স্বাভাবিক। এক হচ্ছে সেলিবরা কি করছেন, তাহলে কি দলীয় ভোট ব্যাংকের সঙ্গে সেলিবের নিজস্ব যে জনপ্রিয়তা সেই ভোট ব্যাংক যোগ হচ্ছে, সেই হিসেবটা থাকছে 1 নম্বর। 2 নম্বর, এটা কি ঠিক যে বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি একাধিক প্রার্থী থাকে, সেখানে দলীয় উপদলীয় কোন্দল বা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দ্বিমত, তার একটা শান্তিপূর্ণ সমাধান হয় একজন বাইরে থেকে প্রার্থী বা কৃতি মানুষকে প্রার্থী করলে। 3 নম্বর প্রশ্ন আমার যেটা হচ্ছে লয়্যালটি ফ্যাক্টর, সেটা কি সেলিবদের বেশি থাকে? বা আমি যদি দলনেতা বা দলনেত্রী হই, যে সেলিবদের আমি আনবো তারা আমার কাছে লয়্যালটি থাকবে, তাকে মেজো সেজো নেতা বা ডাইভার্সিফিকেশন অনেক কম হবে, ডাইভার্সিফিকেশন অফ লয়্যালটি কম হবে, কোনটা? 3 নম্বর প্রশ্ন আমি আগে বলবো, সেটা কবির সুমনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, যে এটা এরকম নয় যে সেলিব্রিটিকে আনলেই হচ্ছে যে সে লয়াল হবে, আনুগত্য থাকবে, এমনটা কোনো ব্যাপার নয়। কিন্তু বাকি যে দুটো প্রশ্ন আপনি করলেন তার সঙ্গে বরঞ্চ জেনেটিক্যালি দলীয় আনুগত্য কম থাকাই স্বাভাবিক, কারণ তার একটা স্বাভাবিক সত্তা থাকে, তার একটা ক্রিয়েটিভ একটা সেলফ থাকে, সেই জায়গা থেকে একটা হয়তো আনুগত্যের প্রশ্নে কিছুটা প্রশ্নচিহ্ন অনেক সময় থাকতেও পারে। কিন্তু আপনি যে বাকি দুটো প্রশ্ন করলেন তার সঙ্গে আমি একমত। এক হচ্ছে যে দলীয় যে ভোট, সেই ভোটের বাইরেও হচ্ছে তাদের যেহেতু একটা পরিচিতি আছে, তাদের একটা পপুলারিটি আছে, সেই ভোটটাকে যদি এক্সট্রা একটা ভোট যদি মোবিলাইজ করা যায়, তাহলে কোনো একটা পার্টিকুলার কেন্দ্রে একটা পার্টিকুলার দলে সেটা সুবিধা হয়। এমন একটা ইলেকশনে যেখানে আপনার চতুর্মুখী লড়াই হচ্ছে, আপনি যদি 2011 সালের বিধানসভা নির্বাচন দেখেন, এবং সেই 2011 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ভোট যোগ হয়ে যদি আপনি যদি এটা হিসেব করেন, তাহলে বামফ্রন্ট সেখানে মাত্র 7টা লোকসভা সিটে এগিয়েছিল, ঠিক আছে। কিন্তু এখন আপনি দেখেন যে হাওড়ার মতো একটা বাই ইলেকশনে সেখানে কংগ্রেস একটা বড় ভোট টেনে দিচ্ছে, অর্থাৎ খেলাটা অনেক বেশি ওপেন হয়ে যাচ্ছে, ফাইটটা সেখানে অনেক বেশি ক্লোজ হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই যে সেলিব্রিটিটাকে লড়িয়ে তাহলে সেই রিস্কটাকে একটু মিনিমাইজ করা গেল, যে আমার দলের ভোটটা তো পড়বেই, উপরন্তু আমার দলের বাইরে অর্থাৎ অপোজিশনের ভোটের মধ্যে যদি আমি একটা করি, যদি একটা খেলা খেলে দিতে পারি, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার যেটা সব থেকে অবাক লেগেছে, এই নির্বাচনে
এতগুলো সেলিব্রিটি, আপনি বলেন 26% তৃণমূল কংগ্রেসের, আমার যে আমি তার ভিতরে ক্রীড়া জগতেরও মানুষ আছে, ওভারঅল বিনোদন জগৎ, মানে এটা একটা এন্টারটেইনমেন্ট কোশেন্ট, মানে ইন আ ওয়ে ইমোশনাল কোশেন্ট এন্ড এন্টারটেইনমেন্ট কোশেন্ট। এবার সেখান থেকে এটা কি এন্টারটেইনমেন্ট কোটায় পরিণত হচ্ছে, মানে সমাজের বিভিন্ন অংশের লোকরা তারা রাজনীতিতে আসবেন ঠিকই, কিন্তু সেটা কি এতটা বেড়ে যাবে, সেটাকে 25-26% মতো একটা হয়ে যাবে? মানে আজকে ধরুন তৃণমূল কংগ্রেসের যে ঝান্ডাধারী যে জাতীয় ছবিটা দেখেন, আমি যদি আপ ধরি, আপনি যারা এসেছেন তারা তো প্রত্যেকে অন্য অন্য জগৎ থেকে এসেছেন। আমি যদি ওটা একটা রাজনৈতিক দল তো সবে শুরু হয়েছে, তাই জন্য মানে আমি এক বলছি না, কিন্তু আমি বলছি আমি সাকসেসটা দেখে যদি এখানে সেটা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করি, না একদমই তাই। আমি বলছি যে কোনো ধরনের, এটাই ভারতবর্ষের আজকের রাজনীতির চরিত্রটাও সেখানে আজকে বদলাচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন যে রাজনীতির জায়গাটাও চলে আসছে না কোথাও। মইদুল, আমার দ্বিতীয় প্রশ্ন যে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাছের দুজন নেতা, দুজনেরই পছন্দের দুজন আলাদা প্রার্থী, আমি কাউকেই দিলাম না, আমি একজন স্ট্রং সেলিব্রিটি সেখানে দিলাম, তাহলে কি আপাতত এই উপদলীয় কোন্দল বা উপদলীয় কোন্দলটা একটা থেকে উপদলীয় কোন্দলটা থেকে একটা ওয়ে আউট থাকে, কিন্তু যেটা সব থেকে মানে অবাক করার মতো এবং ইনাওয়ে একটা দুঃখজনক ব্যাপার, আমি যদি তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে আপনি দেখেন, তৃণমূল কংগ্রেসের আজকে যে জেলা সভাপতিগুলো কিংবা তৃণমূল কংগ্রেসের যে দলীয় সংগঠকগুলো, তাদের প্রতি আজকে অবিচার করা হয়নি, তাদের প্রতি কি একটু অন্যায় করা হয়নি? এবং তৃণমূল নেত্রী নিজেও, তিনিও তো একটা খুব লড়াই করে, তিনি মাঠে ঘাটে লড়াই করে তিনি উঠেছিলেন, সেই ঐতিহ্য অর্থাৎ সেই ঐতিহ্য প্রতিও কিন্তু একটা অবিচার কি অন্যায় করা হলো না? মানে এই প্রশ্নটাও তো একটা কোথাও না কোথাও এসে যাবে। আপনাকে কেউ বলেছে এই প্রশ্নটাও তো কোথা থেকে শুনেছেন? আমি পার্টির জেনারেল সেক্রেটারি, আমার কাছে তো সবাই এসে কংগ্রাচুলেট করে। না আপনি বলেন আপনার সব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এক্স্যাক্টলি, আপনার সে তো সামনে তো কেউ এখন বলবে না, আমি আপনি বলছেন যে আপনার ছেলেরা হচ্ছে, আমার যে মিনিস্ট্রি রয়েছে, এই মিনিস্ট্রিতে আমাদের 1% সেলিব্রিটি আছে কি? এক যদি ওই কংগ্রেসের মতো আমরা সবাই মহাতারকা হই, আমরা তো নিজেদের তারকা মনে করি না। প্রশ্নটা তো আপনার হচ্ছে এমপি ইলেকশনের জন্য, প্রশ্নটা এমপি ইলেকশনের ক্ষেত্রে হচ্ছে আর কি। যাই হোক, আমার মনে হয় না যেটা আমার মনে হয় কোথাও না কোথাও একটা মতাদর্শগত মানে রাজনীতিতে একটা নীতিরও একটা ব্যাপার থাকে না, এটা আমাদের ছেলেরা খুব আনন্দে মেনে নিয়েছে, একটু শুনে নিও। এবং রাজনীতির খুব পুরনো জায়গা থেকে আমি বলছি এই নিয়ে আমি বলছি 2500 বছরের রাজনৈতিক দর্শন এই বিষয়ে বিভক্ত, যে রাজনীতি একটা প্র্যাগম্যাটিজমের জায়গা নাকি একটা নর্মেটিভ একটা জায়গা, অর্থাৎ একটা মতাদর্শক একটা জায়গা নাকি কোনোভাবেই আর কি পাওয়ারে চলে আসবো, কোনো রকম একটা আসবো, সেই নিয়েও আর কি একটা ডিবেট যাচ্ছে যে রাজনীতি থেকে ক্রমে নীতি সরে যাচ্ছে এবং রাজত্বই কায়েম হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে যদি এই সন্ধ্যারায়ের মতো মানুষরা আসে, তাতে রাজত্ব কাম হয়, নীতি থাকে না। আমি সেটা বলছি না, আমি সেটা অস্বীকার করছি না, যত বলবেন আমি অস্বীকার করছি না, আমি বলছি এটাকে ব্যবহার করছি এটাকে রাজত্ব কায়েম রাখার জন্য। আমি বলছি নিন্দুকেরা এটা বলবে না তো যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, আমরা তো এতদিন ধরে লড়াই করলাম। প্রফেসর, আমি আপনার সঙ্গে একমত, এরা সবাই ভালো ব্যাখ্যা করেছে, এরা সবাই বাংলা, এরা সবাই বাংলা। না কেউ আমি তারা প্রত্যেকই কৃতি মানুষ, তারা প্রত্যেকই নিজের নিজের জায়গায় একটা কন্ট্রিবিউট করেছে, কিন্তু হঠাৎ করে আমি রাজনীতি চলে আসতে পারবো না, এর কোনো মানে নেই। তাহলে তো একজন স্পোর্টসম্যানকে স্পোর্টস মিনিস্টার করতে হবে, তা আমি তো স্পোর্টসম্যান নই, আমি স্পোর্টস মিনিস্টার হলাম কি করে? ওরা কোনো যুক্তি না। তবে এইটা ভালো বলেছেন যে রাজ থাকছে, নীতি সত্যি এই তৃণমূল, এই সুগত বসু, তারপরে তোমার সন্ধ্যারা, এদের দিয়ে একেবারে নীতির সত্যি চরিত্র। না আমি তা বলছি না, আমি এটা ভালো করে মাঠে ময়দানে বলছি। না না, আমি যেটা বলছি আমি পরবর্তী বক্তৃতায় যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে প্রচুর জল্পনা ছিল যে তৃণমূল কংগ্রেসের যারা আগেরবার সাংসদ হয়েছেন বা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এক সময়, তাদের তালিকাটা কতটা অপরিবর্তিত হবে, কিন্তু কার্যত দেখা গেল যে প্রায় সবাই রয়েছেন, শুধু নিশ্চয় সুচারু হালদার নেই, তিনি ছাড়া মোটামুটি সবার ক্ষেত্রে গোবিন্দ নস্কর তার কন্যাকে প্রার্থী করা হয়েছে, সেই তালিকাটা মোটামুটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। দেখুন, রাজ্যের 42টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার যারা তৃণমূলের প্রতীকে জিতেছিলেন তাদের মধ্যে 4 জনকে এবার প্রার্থী করল না দল। সুচারু হালদার,
রানাঘাট কেন্দ্র থেকে গতবার জয়ী হয়েছিলেন তিনি, এবার তাকে প্রার্থী করল না তৃণমূল। যাদবপুর কেন্দ্র থেকে গতবারের জয়ী তৃণমূল সাংসদ কবির সুমনকেও এবার আর প্রার্থী করল না দল। নাম না করে কবির সুমনের সমালোচনা করেছেন মমতা। যাদবপুর, এখানেও আপনারা জানেন কোনোদিন পার্টি করেননি বা মানুষের কাছে কোনো কাজও করেননি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কখনো কখনো একজন দুজন ভুল করে, এখানে দেখুন একটা লোক ভুল করেছে বলে তো সব আর্টিস্ট খারাপ নয়, পলিটিশিয়ান তো এরকম অনেক খারাপও আছে, তাদের মধ্যেও তো দু একজন চলে গেছে, তো তাদের কথা কি বলবেন? সুতরাং আমি এটা মনে করি না যে এটা টোটাল কমিউনিটির কোনো ব্যাপার আছে, কমিউনিটিকে আমরা আরও প্রোটেক্ট করবো। সোমেন মিত্র গতবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন, তিনি এখন কংগ্রেসে, তাই স্বাভাবিকভাবেই তাকেও প্রার্থী করেনি দল। ডায়মন্ড হারবার সিট আপনারা জানেন ছেড়ে চলে গিয়েছেন, আমরা তারাইনি। গোবিন্দ নস্কর গতবার বনগাঁ কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন। অসুস্থতার কারণে তাকে এবার প্রার্থী করা হয়নি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মেয়ে প্রতিমা নস্করকে জয়নগর থেকে প্রার্থী করা হয়েছে। দুজনকে আমরা দিতে পারছি না, তাদের আমরা অ্যাডজাস্ট করেছি। গোবিন্দদার মেয়ে পাচ্ছে, WBCS ছিল, রিটায়ার, ও রেজিগনেশন দিয়েছে। গতবার তৃণমূলের প্রতীকে জিতেছিলেন এমন 14 জন সাংসদের কেন্দ্র এবার অপরিবর্তিত রইল। কৃষ্ণনগরের তাপস পাল, ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, দমদমে সৌগত রায়, মথুরাপুরে চৌধুরী মোহন জাটুয়া, কলকাতা দক্ষিণ সুব্রত বক্সী, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া সুলতান আহমেদ, শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি রত্না দে নাগ, তমলুক শুভেন্দু অধিকারী, কাঁথি শিশির অধিকারী, বীরভূম শতাব্দী রায়। এর পাশাপাশি গতবার বসিরহাট আসন থেকে তৃণমূলের হয়ে জিতেছিলেন হাজী নুরুল ইসলাম, তাকে এবার জঙ্গিপুরে প্রার্থী করেছে দল। এবিপি আনন্দ। আমি দুটো তিনটি বিষয় পরপর বলতে চাইছি। একটা হলো যে এই যে প্রার্থী তালিকাটা নিয়ে আলোচনা হচ্ছিল, সেলিব্রিটি আসার বিষয়ে, তৃণমূল কংগ্রেস ডিভিডেন্ড পাচ্ছে। এটা নিয়মটা হলো রাজনৈতিক দলের ক্ষেত্রে হলো যতদিন ডিভিডেন্ড পাবো ততদিন ওর পেছনে আমি লেগে থাকবো। অর্থাৎ যেহেতু আমরা 2011 বা তার আগে পুরসভা নির্বাচনেও আমরা দেখেছি ডিভিডেন্ড পাচ্ছিল, 2011তেও ডিভিডেন্ড পাচ্ছিল, প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়েও ডিভিডেন্ড পেয়েছে। ফলে সেই প্রবণতাটা এই তালিকাতেও খুব স্পষ্ট। কিন্তু তার আগে তাপস পাল, শতাব্দী রায় একেবারে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই তালিকাটা একটা রাজনৈতিক কৌশলের মধ্যে লুকিয়ে আছে। তৃণমূলের খুব সচেতন কৌশল। যেহেতু দল হিসেবে তৃণমূল সেইভাবে ব্যক্তি থেকে চাঁদা তোলে না, ফলে এমন ব্যক্তিকে তারা দাঁড় করানোর পক্ষে ঝুঁকি যে নিজের থেকে খরচা করতে পারবে না। অর্থাৎ আমি দেবকে দাঁড় করালে দেবের ফান্ড, অর্থাৎ এই নির্বাচনী ফান্ড খরচা করার মতন ক্যাপাসিটি আছে। তাই কি আমি কিন্তু কোন সেলিব্রিটিকে পলিটিক্যাল পার্টির টাকা ছাড়া নিজের টাকা দিয়ে ভোটে খরচ করতে দেখিনি আমার অভিজ্ঞতা নেই। আমি আপনাকে বলছি যে এরা নিজেদের পকেট থেকে না দিতে পারে, কিন্তু ফান্ডটাকে জেনারেট করবার ক্ষমতা। তাই কি আমি কি মানে আমি জর্জ বেকার নিজে জেনারেট করে লড়ছেন? আমার তো মনে হয় না। কি লড়ছেন বিক্রম দা? মানে এটা আমি আগে শুনি কেউ আমি উল্টোটাই চাই। আমি উল্টোটা শুনেছি যে মানে পলিটিক্যাল পার্টির উপর তারা আরো বেশি নির্ভর করেন। মানে এই ক্ষেত্রে যে আমার নির্বাচনী বৈতরণীটা দল পার করে দেয়। আমি যতটুকু খবর রাখি, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পয়সা নিজেদেরই অনেক ক্ষেত্রেই জোগাড় করতে হচ্ছে এই নির্বাচনে। আমি আগের নির্বাচনে কি হয়েছে জানি না, এই নির্বাচনে হয়তো অনেককেই নিজের প্রার্থীকে নিজের জোগাড় করতে হচ্ছে। সেই রকম ক্ষেত্রে এখন দল সরকারে কি সম্ভব? মানে কি বলছেন? আমি মানে এটা আপনি একমত নয়। ভালো লাগে, কিন্তু আজকে তো একদম উলট পড়ার। তৃতীয় যে বিষয়টা, না না আমি তা বলছি না, আমি বলছি যে একটা মাইনে পাই। আরে ঠিক আছে, তৃতীয় যে বিষয়টা আমার মনে হয়েছে যে কি করব কি করব, গরিব মানুষের এর বেশি আর কিছু করা যাচ্ছে না। সুমনদা, তৃতীয় যে বিষয়টা আমার মনে হয়েছে যে এটা ঠিক যে বহু জেলাতে, যেমন ধরুন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উপনির্বাচনে যখন হাওড়ায় প্রার্থী করা হয়েছিল, খুব সচেতনভাবেই দলীয় কোন্দল থেকে মুক্তি পাওয়ার জন্য বাইরের থেকে প্রার্থী করা হয়েছিল। ফলে এরকম অনেক ক্ষেত্রেই সচেতন পলিটিক্যাল কৌশল হিসাবেই দলীয় কোন্দল থেকে মুক্তি পাওয়ার একটা উপায় এই ধরনের সেলিব্রিটি বসিয়ে দিলে ভাই সবারই সমর্থন তাদের থাকে। কিন্তু 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 যে প্রশ্নগুলো এই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা উচিত, সেটা হলো যে আমরা যদি সকলেই
রাজনীতির দিকে ধাবিত হতে থাকি, মানে একজন সিনেমা সেলিব্রিটি রাজনীতিমুখী হতে থাকেন, একজন আমলা আগামী গতকাল পর্যন্ত যিনি চাকরি করেছেন তিনি যদি রাজনীতিমুখী হতে থাকেন, সেফোলজিস্ট হতে পারে। এক্স্যাক্ট একজন বিশ্বনাথ চক্রবর্তীর মতন সেফোলজিস্ট যদি আমার প্রশ্ন, এটা বৃহত্তম প্রশ্ন, এটা সবাইকে নিয়ে, শুধু তৃণমূল কংগ্রেসের প্রেক্ষিতে নয়, তাহলে সমাজের ভারসাম্যটা থাকবে কিনা? মানে রাজনীতি যদি মূল মাপকাঠি হয় সবকিছু, যে এটাই হলো চরমতম প্রাপ্তি, তাহলে সমাজের ভারসাম্যটা থাকবে কিনা? মানে অন্য, আমি যদি উল্টো যুক্তিটা দিই বিশ্বনাথ বাবু, যে সমাজের ভারসাম্যতা তখনই থাকবে যখন রাজনীতি শুধুমাত্র যে ক্লাস 7 থেকে পোস্টার ছাড়ছে সে নয়, একজন কৃতি মানুষ, একজন শিল্পী। আমি জাস্ট যুক্তিটা দিচ্ছি, আপনি একটা ভাবুন, ভারসাম্যটা তাতেই থাকবে। আপনি একটা জিনিস ভাবুন, দেব এই মুহূর্তে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেব যদি কোনো কারণে ডিপলি পলিটিক্সে ঢুকে পড়ে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কি মার খাবে না? আমি আপনাকে একটা কথা বলি, যে আজকে যদি দেব ক্যারিয়ার থেকে অবসর নিত, তাহলে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি আমার মনে হয় না যে কোন ইন্ডাস্ট্রি অতটা ঠিক একজনের ওপর ভরসা করে। এটা আমরা মিডিয়া, ঠিক আপনি ঠিক বলছেন, অনেক সময় সংবাদ মাধ্যমে আসে যে কোট আনকোট অমুক যে নিজের কাঁধে ইন্ডাস্ট্রিটা নিয়ে গেছেন। ব্যাপারটা কি ওই রকম? ইটস এ টিম গেম। দেব যদি কোনো কারণে ডিপলি পলিটিক্সে ঢুকে পড়ে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কি মার খাবে না? আমি আপনাকে একটা কথা বলি, যে আজকে যদি দেব ক্যারিয়ার থেকে অবসর নিত, তাহলে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি আমার মনে হয় না যে কোন ইন্ডাস্ট্রি অতটা ঠিক একজনের ওপর ভরসা করে। এটা আমরা মিডিয়া, ঠিক আপনি ঠিক বলছেন, অনেক সময় সংবাদ মাধ্যমে আসে যে কোট আনকোট অমুক যে নিজের কাঁধে ইন্ডাস্ট্রিটা নিয়ে গেছেন। ব্যাপারটা কি ওই রকম? ইটস এ টিম গেম। মানে কোন ইন্ডাস্ট্রি, কোন পেশা কি একজনের উপর নির্ভর করে? কিন্তু যে লোকটা সবচেয়ে বেশি গুড পারফর্ম করছিল, মানে সচিন তেন্ডুলকরের যদি একেবারে তুঙ্গ অবস্থায় যদি তিনি মাঠ ছেড়ে দিয়ে পার্লামেন্টে বসতেন, সেটা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে খুব ভালো হতো। বিশ্বনাথবাবু আপনার কথা যুক্তি আছে, কিন্তু আমি উল্টো যুক্তিটাও বলি। সত্যজিৎ রায় যদি যখন একেবারে তুঙ্গ মুহূর্তে ছিলেন, পথের পাঁচালী রচনা করছেন, তখন যদি তিনি কোন দলের নাম লেখাতেন, পথের পাঁচালী এটা প্রথম ছবি, ওটা তুঙ্গ মুহূর্তে না। কিন্তু আমার আবার উল্টো কথাটাও আছে, যে আমি আমার ক্যারিয়ারে যা পাওয়ার পেয়ে নিলাম, তারপরে আমার একটা বৃদ্ধ বয়সের পুনর্বাসন হলো রাজনীতি। এটাও কিছু বৃদ্ধাশ্রমে না গিয়ে এটা কিন্তু আপনি যেদিকে তাকান, এই সেলিব্রিটির ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে কিন্তু খুব কঠোর নির্মম কথা, কিন্তু এটা মানতে হবে। আমাকে শেষ করতে দিন। আমার বেসিক লজিক হলো যে যে একটা নেশন বিল্ডিং মানে কি, আমি অধ্যাপনায় আমি বললাম আপনার কথা যুক্তি আছে, যে একজন কৃতি মানুষ সব ছেড়ে তার যে সার্ভিসের জায়গাটা সে যদি দিয়ে অতিরিক্ত ভাবে যদি তিনি রাজনীতির সচেতন হন, সমাজ সেবা। কিন্তু আমি উল্টোটা দেখি, দিয়ে তারপরে ফুরিয়ে যাওয়ার পর তার পুনর্বাসন কেন্দ্র হচ্ছে রাজনীতি। ঘটনা ক্ষেত্রে উল্টো হচ্ছে। আমার এই কথাটা মদন বাবু এক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যাই হোক, ঘটনা যেটা হচ্ছে যে সার্ভিস, মানে আমি যেখানে সর্বোচ্চ সার্ভিস দিতে পারতাম, আমি সেখান থেকে আমার অ্যাক্টিভিটিটাকে সরিয়ে নিয়ে আমি যে পলিটিক্সটা দিলাম, যে আমি দেবের ক্ষেত্রে বিশেষ করে বলছি, কারণ প্রতিটি ইন্টারভিউতে আপনার সাথে আমি দেখেছি উনি প্রায়ই বলতেন যে আমি রাজনীতির বুঝি না, আমি দিদির সাথে এমনি মিশি। তাহলে যে লোকটা আমার ধারণা যে পরের ইন্টারভিউটা এটাই বলবেন না। আপনি দেখুন, তাহলে আপনি কাদেরকে পার্লামেন্টে পাচ্ছেন? আপনি আমার ভাগ্যের নির্ধারণের জন্য যারা যাচ্ছেন, তারা অনেস্টলি স্বীকার করছেন যে আমি জানি না। তার মানে কোন একটা রাজনৈতিক দলের ভেহিকেল হিসেবে এতদিন যখন জয়াপ্রদাকে পেলেন, ধর্মেন্দ্রকে পেয়ে, কি বলে অমিতাভ বচ্চনকে পেলেন, এটা আমি রেখাকে পেলেন, ওই কারণেই বলছি রাজবব্বরকে পেলেন, মদনদা কৃতি মানুষগুলোকে নিয়ে একটা লেভেলে ফেলা যায়। আপনি কৃতি মানুষগুলোকে নিয়ে মানুষদেরই তো পার্লামেন্টে যাওয়া উচিত। পার্লামেন্টটা পুরোপুরি ভরে দিলে
নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা গিয়ে পার্লামেন্টে হারিয়ে যাবো, মানুষগুলোকে নিয়ে বলতে পারবো না কথা। আইনটাকে তৈরি করবে, প্রশাসনটাকে চালাবে, তৈরি হবে, কৃতি হবে, বড় হবে। আপনি একটা ভাবুন, যে লোকগুলো একটা যে লোকটি অনেস্টলি স্বীকার করছেন যে আমি রাজনীতির র বুঝি না, সেই লোকটি আগামীকাল পার্লামেন্টে কি আমার ভাগ্য নির্ধারণ করবে, আপনার ভাগ্য নির্ধারণ করবে? পাগলু দেখেছেন? তাহলে পাগলু 2 দেখেছেন? বাবু দেখেছেন? এই জায়গাটাতে বলছেন নতুন কথাটা কন্টেন্টটা চেঞ্জ করে, আপনি যা বলছেন বলুন। ঠিকই তো, আপনি খোকা 420 তবে না, কিন্তু আলোচনাটা আমার মনে হয় খুব সিরিয়াস আলোচনার জায়গা। খোকা 420 দ্বিতীয় যে জায়গাটা সুমন দা, যে আজকে যে সব রাজনৈতিক দল থেকেই দেখছি যে পুলিশ অফিসাররা রীতিমতন পুলিশের উর্দি ছুড়ে দিয়ে তারা পরের দিনই প্রার্থী হয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে আমলারা আইএস অফিসার সেই আইএস অফিসারের কাজ ছেড়ে দিয়ে পরের দিনই প্রার্থী হয়ে যাচ্ছেন। পশ্চিমবাংলাতে এই ট্রেন্ড চালু হয়ে গেল। ওই মহিলাটা আপনাকে রাইট টু ইনফরমেশন এনে দিয়েছেন। আচ্ছা মিসেস রায়, আমার প্রশ্ন সুমন দা আপনার কাছে, আমার প্রশ্ন যে এই এক্সিস্টিং সার্ভিস আইএস অফিসাররা, ডব্লিউবিসিএস অফিসাররা যাদেরকে আম্বেদকর বলেছিলেন ভারতীয় সংবিধানে ভারতীয় শাসন ব্যবস্থার মেরুদণ্ড, সেই তারা যদি সেবা মাইনে ছেড়ে চলে আসছে প্রশাসনিক জায়গা থেকে সেবা না দিয়ে রাজনীতিকে আঁকড়ে ধরে রাখে, চলে আসছে আরেকটা সেটা নাকি তাহলে এই আইএস অফিসার এই ডব্লিউবিসি অফিসাররা যদি শুধু রাজনীতির দিকে ধাবিত হন, তাহলে নিরপেক্ষ স্বাধীন প্রশাসন কারা পরিচালনা করবে? 82,000 টাকা এমএলএ মাইনে। প্রশ্ন যেটা এক্সাক্ট তাই, তার মানে কি মায়না এমএলএ বেশি পান, এমপি বেশি পান, সুবিধে এমএলএ এমপি বেশি পান, তাই আইএস অফিসার করব না? তো এই সব টাকা বাড়াবো। আমার এই জায়গাটাই প্রশ্ন যে তাহলে 40 লাখ নয় 20 লাখে 10 লাখ প্রশাসনের নিরপেক্ষতা কি করে বজায় থাকবে যদি যে এক্সিস্টিং আইএস অফিসার আইপিএস অফিসাররা যদি চলে যান? বিটি রোড ধরে কি করে প্রশাসন? এটা সমাজের সর্বস্তরেই আমি বলছি সিরিয়াস পয়েন্ট। একজন গুরুত্বপূর্ণ অধ্যাপক, একজন গুরুত্বপূর্ণ ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউশনের গবেষক তার নিজের গবেষণাগার ছেড়ে যদি সমাজের ভারসাম্য তাদের নষ্ট হবে, সমাজের এই ধরনের কৃতি ব্যক্তিদের নিয়ে জাতি গঠন হবে না, নেশন বিল্ডিং। আমি বলছি নেশন বিল্ডিং প্রক্রিয়া হবে না এতে। সমাজের একটা ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ নিয়ে নেবে। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবের বই শুধু বাংলা দেখছে, কাল অল ইন্ডিয়া দেখবে, ইন্ডাস্ট্রি আরো বড় হয়ে যাবে। এইটা কেন ভাবছেন না? এই ভাবনাটাকে এই থিসিস এবং অ্যান্টিথিসিসে আমি আসবো, কিন্তু তার আগে আপনাকে দেখাবো দেবের জনপ্রিয়তা নিয়ে অন্তত এই অনুষ্ঠান করতে করতে কোনো সংশয় থাকছে না। এতবার দেবের নাম উচ্চারিত হচ্ছে, দেব রাজনীতিতে আসছে, এই ঘটনায়, এই খবরে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির তার নিজের যে এতদিনের চেনা জগৎ, সেখানে কি প্রতিক্রিয়া দেখুন। রূপলী পর্দা থেকে রাজনীতির ময়দান, খোকাবাবু থেকে সাংসদ প্রার্থী, তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা প্রার্থী হচ্ছেন অভিনেতা দেব। এই খবর শুনে কি বলছেন তার এতদিনের সহকর্মীরা? অভিনেত্রী পায়েল সরকার শুভেচ্ছা জানালেন দেবকে। আই উইশ হিম অল দ্য বেস্ট। আই এম শিওর ও ছবিতে যতটা সাকসেসফুল সেরকমই এখানেও খুবই সাকসেসফুল হবে। আমার মনে হয় এখন একজন অ্যাজ এ সিটিজেন আরো বেশি রেসপন্সিবিলিটি বেড়ে গেল। দেবকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। দিন কয়েক আগেও তনুশ্রী শুটিং করছিলেন দেবের সঙ্গে। এত বছর ধরে বাংলার মানুষজন দেবকে ভালোবেসে এসছে। দিস ইজ দ্য টাইম। আমার মনে হয় যে দেব ডেফিনেটলি বাংলার মানুষকে ভালোবাসবে আর বাংলার মানুষের জন্য অনেক অনেক কিছু করবে। দেবের নাচে মুগ্ধ তার ভক্তরা। এবার শুনে নেওয়া যাক যার গানের সঙ্গে পায়ের ছন্দে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন তিনি, সেই জিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন। আমি দেবকে উইশ করব, ডেফিনেটলি আমার ছোট ভাই বলতে গেলে, সেই 10 বছরের সম্পর্ক আমাদের। এন্ড আজকে আমি খবরটা পেলাম, আমি খুব খুশি। আর আমি এটাই প্রে করব ওর জন্য যে অন স্ক্রিনে যেমনি ও সবাইকে মাতিয়ে রেখে দিয়েছে, অফ স্ক্রিনেও ও যেন খুব ভালো কাজ করে লোকের মন জয় করে। দেব লোকসভার প্রার্থী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সোহম, মৈনাক, উষা, উত্থুপ। আমার যেটা মনে হয় যে দেবের নতুন একটা ওয়ার্ল্ডে পা রাখা প্রথমবার, এবং অবশ্যই ও এতেও সাকসেসফুল হবে। মানে তারকাদের প্রতি মানুষের একটা অ্যাডমিরেশন বোধ থাকে, এবং সেটা থেকে অনেকেই একটা তো রেসপেক্ট বোধ তৈরি হয়, একটা শ্রদ্ধা তৈরি হয়। সেই শ্রদ্ধা থেকে যদি কথা শোনে এবং তাতে যদি কোনো উন্নতি হয় খুবই কাজের। তো আশা করব সেই বুদ্ধিমতো, মানে সেইভাবে সেই বুদ্ধি খাটিয়ে এবং সেইভাবে জনতার কাছে নিজের কথা এবং আমাদের উন্নতির কথা দেব এগিয়ে যাবে।
all my good wishes to Dev and of course to Mamta Didi for sure. And I'm sure Dev must be convinced that he can do good. So if he can do good, whoa, that's rocking. বড় পর্দায় ভিলেনদের সঙ্গে যুদ্ধে সাফল্য তো পেয়েছেন, এবার কি লোকসভার যুদ্ধেও প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দেবেন দেব? উত্তর জানা যাবে 16ই মে। এবিপি আনন্দ। আমি উইথ আ সিরিয়াস নোট বিক্রম সরকারের কাছে আসবো। বিক্রম দা, আপনি তো আমলা জীবন শেষ করে তারপর রাজনীতিতে এসেছেন। এই যে উদাহরণটা বিশ্বনাথ বাবু তুলেছেন, আজকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় গোটা দেশে একাধিক উদাহরণ আছে, কিন্তু এমন একজন আছেন যে গতকাল অবধি গভর্নমেন্ট সার্ভিস করেছেন, চাকরি ছেড়ে রাজনীতিতে আসছেন। এটা কি এক হচ্ছে যে রাজনীতির প্রতি কমিটমেন্ট, রাজনীতির প্রাপ্তি, নাকি কেউ বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন যে তাহলে কাল অবধি যে কাজটা করেছেন তাতে নিরপেক্ষতার অভাব ছিল, ভিতরে ভেতরে কোথাও একটা বায়াসও কাজ করেছে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর? আমার খুব পরিষ্কার মত যে যেদিন রিটায়ার করছে বা রিজাইন করছে, হি অর শি becomes a free citizen of this country and she has every right to contest election and do whatever she or he likes, and politics is one of them. So এর মধ্যে কোনো নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার কথা দিই বলি, যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি 35 বছর চাকরি করে এসে, আমি সেটা মনে করেছি এটা এখানে ব্যবহার করা যেতে পারে, মানে সমাজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য ব্যবহার করা যেতে পারে, এবং এটার মধ্যে কোনো দোষ দেখি না। মাঝখানে একটা হয়েছিল যেরকম এর মধ্যে একটা কুলিং আপ পিরিয়ড 2 বছর, আমি একমত নই। এই যেদিন থেকে সেদিন থেকেই করতে পারে, যেদিন থেকে রিজাইন করছে বা যেদিন থেকে তারপর ফ্রি সিটিজেনশিপ, এবং সে করতেই পারে। তার সম্বন্ধে এইরকম একটা মতামত পোষণ করা যে যখন বসে কাজ করেছে, আমি জ্যোতিবাবুর কাছে কাজ করেছি, জ্যোতিবাবু ওয়াজ মাই চিফ মিনিস্টার অ্যান্ড মিনিস্টার। আমি আপনাদের হলপ করে বলতে পারি যে আমি কোনোদিন কোনো ওই দেখে কাজ করিনি, রাজনীতির রং দেখে কাজ করিনি। আমার যেটা দরকার মনে করেছে সেটা আমি বলেছি। এখানে যদি আমার পরের প্রশ্নটা থাকে যে যিনি সমাজের জন্য কাজ করতে চান, আমি উল্টো যুক্তিটা বলছি, তিনি কেন রিটায়ারমেন্ট অবধি বসে থাকবেন? তিনি এই রকম যে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছে, যে কাল অবধি চাকরি করেছেন, আজকেই সরকারি চাকরি ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি ক্যারিয়ারের তুঙ্গ মুহূর্তেই ছাড়তে পারেন দেবের মতো, বা সরকারি, এই যুক্তি যদি আমি কোনো কনফ্লিক্ট নেই এতে। আমি একটা কথা বলি, তার উত্তরটা যদি কেউ দিতে পারেন দিন। সেটা হচ্ছে যেদিন রিটায়ার করছি তারপর থেকে আই এম ফ্রি সিটিজেন অফ ফ্রি কান্ট্রি। এম আই নট? না, তারপরে থেকে সে ফ্রি সিটিজেন কি না? বিক্রম দা, আমি আপনার সঙ্গে একমত, অবশ্যই ফ্রি সিটিজেন। এবং একটাই হয় যেই কারণে এই প্রশ্নটা বারবার করে এসেছে, সেটা হচ্ছে যে যখন আমি কর্মরত, প্রফেশনাল পলিটিশিয়ানরা এটা দেখতে পারে, যখন আমরা কর্মরত তখন আমরা কি এমন কিছু করছি যেটা আগামী দিনে আমার রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে বা রাজনৈতিক দলে যুক্ত হতে চলেছি সেটাকে সুবিধা পাইয়ে দিলাম কিনা, এই জায়গায় ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টেড বিষয়টা আসে। এখন পর্যন্ত কুলিং অফ পিরিয়ড কিছু আছে আপনি জানেন, সেটা এই ক্ষেত্রে চাকরি করতে করতে একটা জায়গা থেকে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেছি, সেখান থেকে এখানে যখন আমাকে 5 বছর হয়ে গেছে, আই এম সেন্ট ব্যাক বিকজ আই এম টু হট ফর সেন্টার। এখানে 2 বছর, এখানে তারপরে এখানে আবার 2 বছর চাকরি করার পরে আই ক্যান গো ব্যাক এগেইন। না, ওই কুলিং অফ বাদ দিয়ে একটা কুলিং অফ এর কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে যারা পৃথিবীর কোন দেশে কুলিং অফ এর নেই, আর রাজনীতি অবশ্যই আছে, নো কোথাও নেই। ডিফেন্স সেক্রেটারি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, তারা অনেক কিছু অ্যাসাইনমেন্ট নিতে পারেন না, রাজনৈতিক দলের ব্যাপার নয়, যেগুলো বার করা আছে সেগুলো কথা তো বলছি। আমিও জানি যে আমার কনস্টিটিউশন 5জন সেক্রেটারি লেভেলে তারা গো বাই কনস্টিটিউশন। কাইন্ডলি পলিটিক্যাল পার্টিতে জয়েন করার ইস্যুটা নয় শুধু। এখন যিনি ধরুন যে একটা ওএনজিসিতে রিটায়ার করছেন, তো রিটায়ার করার পরে পরের দিন প্রাইভেট কোম্পানিতে উনি কনসালটেন্ট হয়ে যেতে পারেন না, তার কারণে ওইটাকে জায়গাটা আছে। পার্লামেন্টে অ্যাসেম্বলি দাঁড়ানোর ক্ষেত্রে এমপ্লয়মেন্ট তার একটা কন্ডিশন থাকে, এই কুলিং অফ পিরিয়ডে এই জিনিসটা হয়তো অ্যাপ্লিকেবল হবে কোনোদিন পার্লামেন্টের কনটেক্সটে, ইতিমধ্যে আলোচনা হচ্ছে। স্বাধীন ভারতবর্ষে একাধিকবার বিতর্ক হয়েছে যে এক্সিস্টিং যারা পলিটিশিয়ান তাদেরকে রাজ্যপাল করা উচিত কিনা।
কারণ দেখা যাচ্ছে তিনি সাংবিধানিক ভূমিকা কালকে পালন জিরাদি করার কিনতে থেকে করে দেওয়া হয়েছে। অনেক বেশি রাজনীতি কালকে জিরাদি করে দেওয়া হয়েছে। একইভাবে প্রশ্নটা আসবে যে যিনি একজন ডাব্লিউবিসিএস বা এস অফিসার এইরকম একটা টিকিট পেলেন, তাহলে তিনি কি সেই রাজনৈতিক দলে সেবা করেছিলেন যার বিনিময়ে তাকে পদটা দেওয়া হলো? এই প্রশ্নটা থাকবে। অর্থাৎ আলটিমেটলি সবসময় একটা ইন্টিগ্রিটির প্রশ্নটা কিন্তু আচ্ছা, আপনি কি জানেন এটা পরীক্ষায় এগুলো লিখতে হয়? এগুলো হয় না। ধরো ডিফেন্সের অফিসার এখন যে করা হচ্ছে লিখতে হয়। ডিফেন্স অফিসার রিজাইন করছে, পরের দিন খাতায় লিখতে ডিফেন্সের হয়, এগুলো বাজারে হয় না। আমি মোহাম্মদ সেলিমের কাছে যাব একটা অন্য প্রসঙ্গে, আমি এই প্রসঙ্গে আসবো আবার। সেটা হচ্ছে যে দুটো অংশ আলাদাভাবে বিবেচিত হয় প্রার্থী তালিকা ঘোষণার সময়, সংবাদ মাধ্যমে তো বটেই। একটা আপনি লিঙ্গ বৈষম্য বলতে পারেন যে মহিলা প্রার্থী কত এবং সংখ্যালঘু প্রার্থী কত। আমি যদি আপনাদের ক্ষেত্রে হিসেবটা দেখি যে বামফ্রন্ট 2009 সংখ্যালঘু প্রার্থী দিয়েছিল 5 জন, সেই সংখ্যাটা এবার এই তালিকায় আপনারা বাড়িয়ে করলেন 12 জন, প্রায় 30%, 42-এর 12। তো এর পেছনে কি সুনির্দিষ্ট কোনো হিসেব আছে সেলিমদা, যে সংখ্যালঘু ভোট এখানে এই রাজ্যে 30% প্রায় সংখ্যালঘু কমিউনিটি? এই রাজ্য বলে নয়, গোটা দেশেই এটা ব্যাপক আলোচ্য বিষয়, পার্লামেন্টে আলোচনা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, থিসিস হয়েছে। আমরা নিজেরা বলি যে স্বাধীনতার পর থেকে মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ের যে প্রতিনিধিত্ব সেটা সংসদে কমে যাচ্ছে ক্রমাগত। 52 থেকে হিসেবটা করা হচ্ছে সিপিএম বাংলায় থাকার পর। এমন কথা বলছি যে 34 বছর না, তার চেয়ে বড় আর কি। আচ্ছা, তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থা, পুরো ব্যবস্থা গণতান্ত্রিকরণের ফলে যে 34 বছরের কথা বলছেন এবং এখন আপনাদের সময়ও, তাতে হচ্ছে এই গ্রাসরুট পার্টিসিপেশনটা বাড়ার ফলে ক্রমাগত এই যে প্রতিনিধিত্ব বিভিন্ন ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভেতে, তাতে প্রশাসনে অংশগ্রহণটা বেড়েছে বিভিন্ন, যেমন মহিলাদের 33% হওয়ার পরে মহিলাদের প্রতিনিধিত্ব বেড়েছে, আগে যেটা ছিল না। এবং এটা এসসি এসটি যেহেতু রিজার্ভেশন আছে সেই জন্য কিছুটা স্বাভাবিকভাবে এগুলো সুরে ব্যাপার নেই, এগুলো সংবিধানের ব্যাপার, এটা আপনার বিষয় নয়। তো সেখানে দাঁড়িয়ে এটা একটা ব্যাপক আলোচ্য বস্তু, এটা আলোচ্য বস্তু। এবং আমরা মনে করেছি ধরো যখন 5 হয়েছিল তখন এই তোমরা এই বিশেষজ্ঞ মত দিয়ে বলবে যে 5 কেন হলো না, কিন্তু 18% সংখ্যালঘু বামফ্রন্টের সঙ্গে নেই, আমাকে বলতে দাও, এটা তো কাউন্টার পলিটিক্যালি করা যায়। আমাকে বলতে দাও, মানে আমি বলছি প্রার্থী বের বাড়ানোটা কি তার একটা ইঙ্গিত নয়? বলবেন তো, মতটা দাও, আমি প্রশ্ন করে উত্তর মানে তৃণমূলের ভোট ব্যাংকে হাত দেওয়ার চেষ্টা। আচ্ছা, এই যে মদন মিত্র তুমি 100 কথা বলছো, আমি কি বলবো একদল হয়ে গেছে? না, একদল না, ওটা অ্যাঙ্কার। আপনাকে যখন প্রশ্ন করব তখন আমি মদন মিত্র, আর মদন মিত্রকে যখন প্রশ্ন করব তখন আমি মোহাম্মদ সেলিম। এটা নিয়ে কোনো সংশয় রাখবেন না, ডেভিলস অ্যাডভোকেট জার্নালিজমের বেসিক। মোহাম্মদ সেলিম সহজ হবে, মদন মিত্র কঠিন, আমি বলে দিচ্ছি, এটা সহজ হবে না। দেখবে আমি বলছি যে এই প্রতিনিধিত্বটা বাড়াতে হবে, যার ফলে গতবার যখন 5 হয়েছিল তখন এটা সমালোচিত হয়েছিল আমার প্রচার মাধ্যমে এবং সমাজের মধ্যে, রাজনীতি দলের মধ্যে আলোচনা হয় যে সংখ্যা কেন বাড়লো না, বাড়া উচিত ছিল। এবং এটাও ঠিক যে গোটা দেশের মধ্যে যে 34 বছর বলছে তাই নয়, আমাদের গোটা দেশের মধ্যে সংখ্যালঘু যে প্রতিনিধি, মুসলমান সংখ্যালঘু প্রতিনিধি এমপি হয় পার্লামেন্টে, এই প্রপোর্শনেটলি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয়, এটা জানো, কাশ্মীর এবং তারপর পশ্চিমবঙ্গ। দুর্ভাগ্যক্রমে এমন রাজনীতি হয়েছে কম্পিটিটিভ কমিউনালিজমের, যেখানে যেসব রাজ্যে অনেক বেশি আছে, আসাম বা উত্তরপ্রদেশ বা বিহার, সেখান থেকে হয় না, কম হয়। এটা 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 খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত আমরা এখানে যা মনে করলাম যে সংখ্যালঘুরা সরে গেছে, তোমরা বলছো তা তো নয়। গত পঞ্চায়েত নির্বাচনে এত মারধর, এত খুনি মদনবাবুর লোকেরা জল্লাদবাহিনীরা করেছে, তো তা সত্ত্বেও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে আমরা ভালো ফল করেছি, অপেক্ষাকৃত ভালো ফল করেছি, যেখানে ভোট দিতে দিয়েছে তারা। এবং এটা আরো মানুষ যারা ওই একটু যা বরকতি টরকতি এখন ওই জন্য যার জন্য সেসব দেখে তারা মনে করছে যে ভুল বোঝাবেন, তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনের যে ঘটনা হয়েছে, পরিবর্তনের নামে যে মিথ্যাচার হয়েছে সেটা যেহেতু ধরতে পেরেছে, সুতরাং তার প্রতিনিধিত্বকে আমরা শুধু নাম বাড়িতে নয়, তারা যে তাদের যে মেজাজ, সেই মেজাজে তো প্রতিফলন ঘটাতে হবে। এবং আমার মনে হয় এখনো সেটা 18% জনসংখ্যার অংশ হিসেবে আমাদের এখানে আমরা করতে চেয়েছি। যেমন মহিলাদের ক্ষেত্রেও 33% হওয়া উচিত, তা কম হচ্ছে, আরো 6 জন মহিলাকে দিয়েছেন, জাতি আদিবাসী। তৃণমূল কংগ্রেস জেনারেল মহিলাকে দিয়েছে, আমরা জেনারেল আসনে, আচ্ছা শোনো, আমরা জেনারেল আসনে আদিবাসী প্রার্থী দিয়েছি, অসুবিধা কি আছে? না, আমি ওই যে মহিলাদের কথা বললেন, আপনারা আপনাদের 42টা 6 জন মহিলা প্রার্থী, 12 জন প্রার্থী তৃণমূল। সেটা তো নায়িকা হয়েছে বললে না কিছু, যদি তৃণমূলের কর্মী পেল না, তো কর্মীদের পেল, তাই বুঝতাম যে মহিলাদের প্রার্থী বাড়াচ্ছে। এখন দুর্ভাগ্যবশত নায়ককে নিয়ে আলোচনা হচ্ছিল, সেটা আপনি বলেন, কি বলে পারবো বলছেন না? নিশ্চয়ই বলুন, ভালো যখন মানুষ খারাপ দিকে যাচ্ছে, মানুষ যখন হারিয়ে ফেলছে ঈশ্বরের প্রতি আশা, সেই সময় বলে বাবা পার করে মানুষকে একটা থ্রিল, একটা কমিটমেন্ট, একটা ডেডিকেশন,
কিন্তু সন্ধ্যা নায়কের নায়িকা এরকম বিক্রমবাবু নরেন্দ্র মোদী বলছে যে মমতা দেবী পার করেগা, সেটা সে এখন আমি জানি না। কমিটমেন্টের প্রশ্ন। আচ্ছা, আপাতত আমাকে পার করতে হবে এই অনুষ্ঠানটা। আমি দর্শকদের দেখাতে চাইবো যে সৌমিত্র, ভূমির সৌমিত্র এবং সুরজিৎ, ভূমির দুই প্রধান মুখ। তার মধ্যে সৌমিত্র এবারে প্রার্থী হচ্ছেন। মদনদা পরের পর গানের উদাহরণ দিচ্ছে, জনপ্রিয়তা নিয়ে কোনো সংশয় নেই। দ্রুত একবার দেখে নেব ভূমি ব্যান্ডের হাল হাকিকাত। এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী ভূমির সৌমিত্র রায়। মালদা উত্তর কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি। সৌমিত্র মালদারই ছেলে। বাংলা ব্যান্ড ভূমি পরিচিতি দিয়েছে তাকে। নতুন ময়দানে এসে তাই ব্র্যান্ড ভূমিকেই হয়তো কাজে লাগালেন সৌমিত্র। জানালেন তিনি মালদার ভূমিপুত্র। যেই নদী আমাকে জন্ম দিয়েছে, যেটা আমার জন্মস্থান হরিশ্চন্দ্রপুর, মালদা, উত্তর মালদা জেলায়, যেটা সেখানকার মানুষের জন্য আমি গান করেছি, এবার তাদের জন্য আমি কাজ করব। কিন্তু যে ব্র্যান্ড ভূমি নিয়ে এত আলোচনা, সেই ভূমিতেই কি এবার ফাটল ধরবে? এমনিতেই ভূমির পারফরমেন্স আজকাল বিশেষ দেখা যায় না। সৌমিত্র ব্যস্ত নতুন ব্যান্ড রবি ও নবীন নিয়ে, আর সুরজিৎ ব্যস্ত নিজের ব্যান্ড সুরজিৎ ও বন্ধুরা নিয়ে। এবার সৌমিত্র লোকসভায় প্রার্থী হওয়ায় ভূমির পারফরমেন্সের সম্ভাবনা কি আরো কমে গেল? কি বলছেন সুরজিৎ? হি ইজ আ ভেরি জেনুইন পারসন, মানে হি ইজ ভেরি অনেস্ট ম্যান, হি ইজ আ জেনুইন পারসন। তারপর খুব সোজা কথা বলে। সব কিছু মিলে আমার মনে হয় যে হি ইজ ফাইন, মানে যা হয়েছে খুব ভালো হয়েছে। কতগুলো প্রোগ্রাম আছে যেগুলো হবে, প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো তো হবেই, সেটা তো কিছু করার নেই। সেটা সৌমিত্রও জানে হবে, আমরাও জানি হবে, এবং তারপর আমরা বসে আলোচনা করব যেটা কিভাবে আমরা বাকি সময়টা কিভাবে হ্যান্ডেল করব। ভূমিতে ফাটল ধরবে কি ধরবে না উত্তর দেবে সময়। তবে ভূমির সুরের ভেলায় ভবিষ্যতেও ভাসতে চান অনুরাগীরা। নিমাই পান্ডা ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমি বলছিলাম সুমনদা, তুমি যে কমিটমেন্টের কথা বলছিলে, দেখো আমরা প্রত্যেকেই যে যে বিষয়ে আমরা কর্মরত, হ্যাঁ, তোমার কমিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। তোমার কমিটমেন্ট এখানে প্রশ্নাতীত। তুমি যে জায়গায় কাজ করো, জার্নালিস্ট, সেই কাজের বিষয়ে তুমি কমিটেড। হ্যাঁ, তেমনই রাজনীতিটা তো একটা 100% কমিটমেন্ট দরকার হয়, যেটা মুশকিল। এবং ফুল টাইম জব, ইটস আ ফুল টাইম জব। এটাই মুশকিল। সেজন্য দেখবেন অনেক জায়গায়, যেমন আরএসএসও যেমন হচ্ছে আপনার হোল টাইমার আছে, কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার আছে। সমস্যাটা এটা হয় যে আপনি যে সেলিব্রিটিদের যখন নিয়ে আসেন, তারা এমপি হয়ে জিতেও যাবে, আবার তার পাশে আবার তারা সিনেমাও করবে, নাটকও করবে। তা কোথাও না কোথাও একটা কমিটমেন্টের একটা কথা কম্প্রোমাইজ হচ্ছে না, ভাগাভাগি হয়ে যাচ্ছে, তাই না? এটা আবার ঠিক না। এই যে জায়গাটা, এই অংশটা আমার মনে হয় এটা একেবারে উল্টো। এখানে যারা সেলিব্রিটি, তাদের কন্ট্রিবিউট করতে হয় অনেক বেশি। কারণ আমাদের বিধানসভাকে আমি ছোট না করেই বলছি, বাংলার লোকসভা ব্যাপারটা এমন, সেখানে হাজিরাটা প্রায় 90%। উনি তো নিজে এমপি ছিলেন, আমি কখনো যাইনি, বাইরে থেকে দেখেছি। সেখানে লোকসভার হাজিরাটা এত গ্ল্যামারাস, এত ম্যান্ডেটারি এবং এত ডেডিকেটেড যে সেখানে এটা মানে আপনি কিছুতেই মানে ম্যান্ডেটারি একদম। এবং সেখানে যারা সেলিব্রিটি, যাদের কথা বলছেন যে রেগুলার শুটিং করতে চলে আসবে, আমি অন্য কোনো মন্তব্য করতে চাইবো না কারোর ব্যাপারেই, তবে লোকসভায় অ্যাটেন্ড করতে হয়, এটা আমি জানি। কিন্তু মদনদা, এখানে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ধরুন রাজনীতিতে হার জিত আছে। রাজনীতিতে মদন মিত্র ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়ালো, হেরে গেল। মদন মিত্র বা মোহাম্মদ সেলিমকে পাওয়া যাবে, কিন্তু এই সেলিব্রিটিদের সবথেকে বড়, আমি নাম করি জ্যোতির্ময় শিকদার, হারের পরে কোনোদিন আমি আলিমুদ্দিন একজনের কথা বলি, এই যে শতাব্দী রায় যখন দাঁড়িয়েছিল, তখন সবাই বলেছিল যে ওকে আর পাওয়া যাবে না, কিন্তু দেখা গেল জেতার পরে না, শতাব্দী তো সংসদে পৌঁছে গেল, একেবারে পৌঁছে একদম ক্যাম্প করে বসে আছে, প্রতি শনিবার রূপকুরবার 3 দিন ধরে থাকা। এবং আমি তোমায় বলছি, শতাব্দী যে ভোটে জিতেছিল তার দ্বিগুণ ভোটেও জিতবে। সেটা তো ছেড়ে, আমাদের ব্যাপারটা ছেড়ে দিন, আপনাদের দলের ব্যাপারটা নিয়ে ভাবুন না, আমাদের ছেড়ে দিন। জিজ্ঞেস করছি, অনুব্রত নামটা জানেন? অনুব্রত কেষ্ট, আপনার কেষ্ট। এইটা আমার মনে হয় যে এরা অনেকটা ডেডিকেশন, অনেকটা কন্ট্রিবিউশনে আদর করে এদের ক্ষতিও করে। ধরুন বিরাট বিরাট, ধরুন সে ফর এক্সাম্পল অনিন্দ মিত্র আমাদের অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন, ওনার যা রোজগার, সেখানে অ্যাডভোকেট জেনারেলের যা মাইনে, সত্যি পোষায়, সেটা শারীরিক কারণে পারলো না। কিন্তু যেই হন, আমি শুধু অনিন্দ, বিমল চ্যাটার্জি আছেন,
একজন না ব্যারিস্টার। আপনি যদি এই অভিনয়ের ক্ষেত্রে আমি দেবের পাশাপাশি অনিন্দ্য মিত্রকে রাখতে রাজি আছি, তার কারণ একেবারে কেরিয়ারে তুঙ্গ না, যে দশকের পর দশক ধরে যিনি তুঙ্গটা ধরে রাখেন অনিন্দ্য মিত্র, মানে একদম তারা আমি কথা যদি তুমি বলো তুমি যেমন বিজেপির জলু মুখার্জি রাজনীতিতে আসাটাই স্যাক্রিফাইস এরা করেছেন, শঙ্কর দাস ব্যানার্জিরা ছিলেন, কে কোন পার্টি এটা বড় প্রশ্ন নয়। আজ থেকে বহুদিন আগে যদি চিত্তরঞ্জন দাসের একটা বহুদিন আগে যদি তুমি দেখো সিআর দাস, তিনি রাজনীতিতে এসে তিনি তার জীবনের সমস্ত রোজগার দিয়ে গেছেন। নেতাজি আইসিএস এ ফোর্থ হয়ে অনেক বড় কিছু করতে পারতেন, কিন্তু গোটা রাজনীতি করতে গিয়ে তার তো লাভ হলোই না, উল্টে তার বাইরে যাওয়ার ভাড়াটারা অন্য লোককে জোগাড় করে দিতে। ঠিক এইখানেই আবার এর আগের প্রশ্নটা ছিল যে এরা কেরিয়ার বিসর্জন দিয়ে এসেছেন, স্যাক্রিফাইস করে এসেছেন, কেরিয়ার শেষ করে আসেন। আমি দ্রুত একবার এতজনের কথা হচ্ছে যে নতুন মানুষরা, অন্য ক্ষেত্রের কৃতীরা রাজনীতির জগতে পা রাখলেন, নিশ্চিত পা রাখলেন, নাম ঘোষিত হয়ে গেল, দ্রুত একবার দেখবো তাদের কয়েক ঝলক। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় এবার একগুচ্ছ তারকা। এবার লোকসভায় বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী মুনমুন সেন। টালিগঞ্জ, মুম্বাই ও দক্ষিণ ভারতের একাধিক ছবিতে অভিনয় করেছেন। এবার রাজনীতির ময়দানে সুচিত্রা সেন যখন অসুস্থ, তখন একাধিকবার তাকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সুচিত্রা সেনের শেষ যাত্রায় সর্বক্ষণ তার মেয়ে মুনমুন ও দুই নাতনি রিয়া রাইমার সঙ্গে ছিলেন তিনি। এবার সেই মুনমুন সেনই তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে। ফুটবল পায় সিকিমের তিনকিতামের ভাইচুং ভুটিয়া গোটা দেশের মন জয় করেছেন। এবার তিনি রাজনীতির ময়দানে। তৃণমূলের প্রার্থী হয়ে লোকসভা ভোটে পাহাড়বাসীর মন জয় করতে মমতা বন্দ্যোপাধ্যায় তুরুপের তাস পাহাড়ে বিছে। সাম্প্রতিককালে পাহাড়ে বিভিন্ন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে ভাইচুংকে। তিনি এবার দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী। ইদানিং যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই তিনি। শেষ পর্যন্ত জল্পনাকে সত্যি করে গায়ক ইন্দ্রনীল এবার সাংসদ হওয়ার লড়াইয়ে। কেন্দ্র অধীর চৌধুরীর খাসতালুক বহরমপুর। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। 21শে জুলাই সভায় মঞ্চে গানও গেয়েছেন তিনি। এবার সেই ইন্দ্রনীল সেনই তৃণমূলের হয়ে লোকসভার প্রার্থী। টাফ হবে কেন? তৃণমূল জিতবে তো ওখানে। তো দিদি বলেছেন যা প্রস্তুতি নেওয়া যা করা দিদি করবেন, আমরা তো সৈনিক, যেরকম বলবেন সেভাবে উইল রিঅ্যাক্ট। এবং আমি প্রথম দিন থেকে আজ থেকে কনফিডেন্ট। রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় সন্ধ্যা রায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি। চলচ্চিত্র উৎসব থেকে ব্রিগেড। প্রধানমন্ত্রী পদে মমতাকে দেখতে চেয়ে সওয়ালও করেছেন। এবার তাকেই মেদিনীপুর কেন্দ্রের জন্য বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাপতি ভালো লাগছে খুব, কারণ এতদিন অভিনয়ের মাধ্যমে মানুষের কাছাকাছি গিয়েছি, এখন সরাসরি মানুষের কাছে যাব। মঞ্চের মানুষ অর্পিতা ঘোষেরও মঞ্চ পরিবর্তন। তৃণমূল প্রার্থী হিসেবে তিনি এবার রাজনীতির মঞ্চে। অর্পিতা ঘোষকে এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে তৃণমূলের প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় থেকে তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। সেই সময় পরিবর্তনকামী বিদ্যজনেদের মধ্যে অন্যতম মুখ ছিলেন তিনি। পালাবদলের পরেও তাকে বারবার দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। ব্রিগেড থেকে শুরু করে তৃণমূলের নানা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকেছেন অর্পিতা ঘোষ। শিশু কিশোর একাডেমির সভাপতি সহ নানান দায়িত্ব তাঁর কাঁধে। এবার সেই অর্পিতাই তৃণমূল প্রার্থী। প্রেসিডেন্সির উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসুকেও এবার লোকসভা ভোটে দলের প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুগত বসু দাঁড়াচ্ছেন যাদবপুর কেন্দ্র থেকে। সুগত বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য। সুগত বসুর বাবা শিশির কুমার বসু ছিলেন নেতাজির ভাইপো। মা কৃষ্ণা বসু তৃণমূলের প্রাক্তন সাংসদ। জন্ম কলকাতাতেই। সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা। প্রেসিডেন্সিতে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। কেমব্রিজ থেকে পিএইচডি করেন। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইতিহাসের গার্জেনের অধ্যাপক। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে হার্ভার্ডে ক্লাস নেন সুগত বসু। যাদবপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী চেয়েছেন, তার জন্য আমি খুবই গর্বিত বোধ করছি। কারণ যাদবপুর থেকে 30 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রথম জিতেছিলেন। সব মিলিয়ে তৃণমূলের তালিকায় চমকি চমক। এবিপি আনন্দ। আমরা আলোচনা শেষ পর্বে। মদন দা, এই যে 5 দফায় ভোট, আমার মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ প্রেস কনফারেন্সটা শোনার সময় যে কোথাও একটা সেটা খুব একটা পছন্দ করছে না তৃণমূল কংগ্রেস। আমি কয়েকটা উদাহরণ দিই, পাশাপাশি রাখি। 42টা আসন অন্ধ্রপ্রদেশে, সেখানে মাত্র 2 দফায় ভোট।
ইউপিতে 6 দফায় ভোট কিন্তু 80টা আসন, বিহার পাশের রাজ্য 40টা আসন 6 দফায় ভোট। তাহলে কি কোথাও মানে এক দফায় যেখানে গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক এগুলো এক দফায় ভোট, সেখানে 5 দফায় কেন আপনার মনে করছেন? আমি কিছুই বলবো না, আমি শুধু বলবো যে নির্বাচন কমিশন যেটা বলেছেন সেটা শুনতে আমরা বাধ্য, আমরা শুনবো, কিন্তু হৃদয়ে একটা কোথাও একটা যেন ওই অ্যাঞ্জাইনার মতো একটা ব্যথা রয়েছে কার্ডিওলজির। তার কারণ পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা তাতে একদিনে ভোট করলেও কিচ্ছু এসে যেত না, কিন্তু পশ্চিমবঙ্গ আর বিহারেই কেন আমি জানি না যে, তবে যখন নির্বাচন কমিশন করেছেন ভালো, তবে গুজরাটে একদিনে হতে পারলে তামিলনাড়ু, কর্ণাটক এগুলো তো খুব বিহার তো বাহুবলী, বিহার তো আমি বলছি এই ইতিহাসটা একটু জানতে হবে। আপনি যদি নির্বাচনী ইতিহাস 52 সাল থেকে পর্যালোচনা করেন, এগুলো তো ইলেকশন কমিশন হুটহাট করে না, ওদের একদম সাইন্টিফিক প্ল্যানিং থাকে। কি গুজরাট, তামিলনাড়ু থেকে শুরু করে যে রাজ্যগুলোতে এক দফা নির্বাচন হচ্ছে, ধরুন কেরালাতে হচ্ছে এক দফা, অথচ দেখা যাচ্ছে মণিপুরে 2 দফা। এর কারণটা হলো যে থ্রুআউট পলিটিক্যাল হিস্ট্রি এদের পলিটিক্যাল নির্বাচন সংঘর্ষ সবচেয়ে কম, ফাইন, অন্যদিকে পশ্চিমবাংলা সবচেয়ে বেশি হয়। না না, এবার যে অবস্থা ছিল তাতে পশ্চিমবঙ্গে সংঘর্ষের কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, পঞ্চায়েত নির্বাচনে যা ওই যে ওয়ানডে কথা বলছেন আর কি, যা করেছেন ওরা, ওয়ানডে না, তারপরে নির্বাচন কমিশন বলেছে যখন ডেলিগেশন মিট করেছিল বিরোধী কই, তখন বিরোধী দল মিট করেছিল, যখন দেখতে পাবেন মাঠে নামুন না, যদি খেলোয়াড় নামিয়ে দিচ্ছেন, নায়ক নায়িকা নামিয়ে দিচ্ছেন, সাহস থাকলে আপনার নামতেন, তাহলে বোঝা যেত বিরোধীরা কে আসছে। আমাদের বলছে দরকারি হবে না, আমাদের বলছে প্রেস বক্সে খন্ডিদার কই লড়ছেন, এটা তো খারাপ লাগছে। আমি এক কথা জানতে চাই, 5 দফায় খুশি না খুশি মোহাম্মদ সেলিম, খুশি না খুশি 5 দফায়? আমার মনে হয় এটা ভালো সূত্রপাত, এবং এর পরেও কিন্তু আরো অনেক ব্যবস্থা নিতে হবে, যেভাবে সরকারকে তখন ওদের খুব অপছন্দ হতো, তখন বলতে একদিনে ওয়ানডে। এটা নির্বাচন কমিশন স্থির করেছেন, সেই স্থির করবার পেছনে কারণ আছে। আমি মনে করি আমাদের দলের পক্ষ থেকেও, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার করে আমরা বলে এসেছি যে তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল পঞ্চায়েতে, সেটা অশনি সংকেত, এবং এই পরিপ্রেক্ষিতে খুবই প্রয়োজন ছিল। আশা করি এই 5 দফা নির্বাচনে সেন্ট্রাল ফোর্সের মাধ্যম দিয়ে এখানে এমন গরম পড়বে এখানে 5 দফা নির্বাচন। দেখুন, ব্যাপার হচ্ছে এই নির্বাচনটা যা বলেছেন করতে ভয়, মানে তারা নিজের ভোট নিজে দিতে পারে, নির্ভয় দিতে পারে, কোনো রকম না করে, সেটার জন্য, এবং সেটার জন্য এই 5 দফায় করা দরকার বলে নির্বাচন কমিশন মনে করে। সেটা সিপিএম এর 34 বছর ধরে ক্যালকুলেশন করেছে। আমাদের সময় একেবারে শেষ, প্রতিপক্ষ অনুষ্ঠান শেষ করব এইটা বলে যে 17, 24, 30 এপ্রিল এবং 7 এবং 12 মে 5 দফায় এ রাজ্যে নির্বাচনের সব খবরে আমাদের নজর থাকবে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। ভোটের ঢাকে কাঠি ঘোষণা হয়ে গেল 16তম লোকসভা ভোটের নির্ঘণ্ট। পশ্চিমবঙ্গে এবার ভোট হবে 5 দফায়। প্রথমে দেখে নেওয়া যাক কবে কবে ভোট হবে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হবে 17 এপ্রিল, দ্বিতীয় দফা 24 এপ্রিল, তৃতীয় দফা 30 এপ্রিল, চতুর্থ এবং পঞ্চম দফায় ভোট হবে 7 ও 12 মে। এবার দেখা যাক কোন লোকসভা কেন্দ্রগুলিতে কবে ভোট। প্রথম দফায় অর্থাৎ 17 এপ্রিল ভোট কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হবে দ্বিতীয় দফায় অর্থাৎ 24 এপ্রিল। 30 এপ্রিল তৃতীয় দফায় ভোট হবে হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোলে ভোট হবে চতুর্থ দফায় অর্থাৎ 7 মে। পঞ্চম দফায় অর্থাৎ 12 মে ভোট হবে 17টি লোকসভা কেন্দ্রে। এগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, তমলুক, কাঁথি, ঘাটাল। এছাড়া সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে ভোটের দিনেই রাজ্যের কয়েকটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। কুমারগ্রাম ও ময়নাগুড়িতে উপনির্বাচন হবে 17 এপ্রিল, গলসিতে উপনির্বাচন হবে 30 এপ্রিল, কতুলপুরে বিধানসভা উপনির্বাচন হবে 7 মে, শান্তিপুর ও চাকদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 12 মে। এবিপি আনন্দ।